নিত্য নিত্য ভালোবাসার গল্প পেতে আমাদের এই মিঠুন স্টোরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন। কিরে, তুই এখনো এখানে বসে আছিস? বাসার কাজগুলো কে করবে? না মা, গাছগুলোতে পানি দিয়ে কাজ করছি। তাড়াতাড়ি গিয়ে রান্না কর। তারপর স্বাধীন গাছগুলোতে আরও একটু পানি দিয়ে সেখান থেকে সোজা বাড়ির ভেতরে ঢুকে রান্না করতে লাগে। স্বাধীন রান্না করছিল, অমনি ওপর থেকে স্বাধীনের ছোট বোন বলতে লাগে, কি রে, তোর এখনো রান্না হয় নাই? আমার কাপড় চোপড়গুলো কে ধুয়ে দেবে? রাতে আবার পার্টিতে যেতে হবে। রান্না করে জলদি জলদি আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দিবি। তোর যে কাপড়গুলো ধুতে হবে সেই কাপড়গুলো বাইরে বের করে রাখ। কি, তুই আবারও আমাকে তুই করে বললি? তুই আমার ছোট বোন, তো আমি তোকে তুই করে বলবো। বাট আমি তো তোকে আমার বড় ভাই হিসেবে মানি না। এরপর থেকে কখনো তুই আমাকে আমার নাম ধরে ডাকবি না, তুই করে বলবি, না পারলে আপু বলে ডাকবি। কথাটা বলেই সামিয়ার কিচেন রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীন রান্নাবান্না শেষ করে খাবার টেবিলে গুছিয়ে তার বাবার জন্য এক্সট্রা আরেকটি প্লেটের ভাত আর কিছু তরকারি নিয়ে তার বাবার রুমে চলে যায়। রুমে প্রবেশ করে দেখে তার বাবা শুয়ে আছে। তারপর স্বাধীন তার বাবাকে শোয়া করে তোলে, খাবার খাওয়াতে লাগে আর বাবার সঙ্গে কথা বলতে লাগে। ও আপনাদেরকে তো আমাদের গল্পের নায়কের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন শেখ, বাংলাদেশে টপ 3 কোম্পানির মালিকের ছেলে। তার কোনো মূল্য নেই বাড়িতে, কারণ সে এখন এতিম। এতিম বললাম কেন জানেন? স্বাধীনের জন্মের 5 বছর পর তার মা মারা যায়। স্বাধীনকে দেখাশোনা করার জন্য স্বাধীনের বাবা দ্বিতীয়বারের মতো বিয়ে করে। প্রথম কয়েক বছর স্বাধীনের সঙ্গে স্বাধীনের সৎ মা অনেক ভালো ব্যবহার করে। বাট যখন তাদের ঘর আলো করে তাদের পুত্র সন্তান হয়, তারপরে থেকে স্বাধীনের সৎ মা স্বাধীনকে দেখতে পারে না। শুধু অবহেলা আর লাঞ্ছনার শিকার হয় স্বাধীন। তার ছোট ভাইয়ের বয়স যখন 2 বছর, তখন একটা কার অ্যাক্সিডেন্টে বাবার প্যালেসড হয়ে যায়। সেই থেকে হাঁটা চলাফেরা করতে পারে না, শুধু মৃত মানুষের মতো শুয়ে থাকে। অন্যের সাহায্য ছাড়া চলতে ফিরতে পারে না। ডাক্তার বলেছে এখন শুধুমাত্র আল্লাহ এনাকে বাঁচিয়ে রাখতে পারে। যদি ভাগ্যক্রমে আবারও ওনার অর্গান চালু হয় তাহলে এটা মিরাক্কেল হবে। এদিকে স্বাধীন তার বাবাকে খাইয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন তার বাবা রুম থেকে বেরিয়ে খাবার টেবিলের দিকে যেতে দেখে স্বাধীনের সৎ মা ওর ছোট ভাই আর বোন খাবার খাচ্ছে। স্বাধীন ওদের কাছে যেতেই স্বাধীনের ছোট বোন বলতে লাগে, যা তো তুই গিয়ে আমার কাপড় চোপড়গুলো এখন ধুয়ে দিয়ে আয়। এগুলো শুকিয়ে গেলে পরে ইস্ত্রি করে দিবি। তারপর স্বাধীন প্লেটটা রেখে সোজা সামিয়ার রুমে গিয়ে কাপড় চোপড় নিয়ে ধুয়ে দিতে লাগে। তারপর ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নেড়ে দিয়ে পুনরায় নিচে চলে আসে। অন্যদিকে খাবার খেয়ে স্বাধীনের সৎ মা অফিসে চলে যায়। স্বাধীনের ছোট ভাই আর বোন দুজনেই কলেজে চলে যায়। এখন পুরো বাসাটা ফাঁকা। তারপর স্বাধীন খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া করে, তার রুমে গিয়ে বই বের করে পড়তে লাগে। অন্যদিকে তোরা এতগুলো ছেলে হয়ে একটা ছেলে সঙ্গে পারলি না। আমি টাকা দিয়ে এগুলো কাদেরকে পুষছি। 7 দিনের মধ্যে যদি ওই ছেলেটাকে ধরে আনতে না পারিস তাহলে তোদের কিন্তু শেষ করে ফেলবো। আমার শত শত কোটি টাকার মালামাল শালার পুত 2 মিনিটে নষ্ট করে দিয়েছে। নিজেও জানে না কত বড় ভুল করেছে। ওকে যে কয় টুকরো করবো পেলে। অন্যদিকে স্বাধীনের পড়তে পড়তে দুপুর হয়ে যায়। তারপর তার রুম থেকে বেরিয়ে ছাদ থেকে তার বোনের কাপড় চোপড়গুলো নিয়ে আসে, ইস্তারি দিয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। তারপর কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। স্বাধীন কিচেন রুমে বসে রান্না করছিল, হঠাৎ কে যেন বাড়ির বাইরে এসে দরজায় কড়া নাড়তে লাগে। স্বাধীন তড়ি ঘড়ি করে কিচেন রুম থেকে বেরিয়ে দরজা খুলে দিয়ে দেখে ওর ছোট ভাই, কিন্তু বুঝে ওঠার আগেই স্বাধীনকে ধাক্কা দিয়ে সে রুমের ভেতরে চলে যায়। স্বাধীন তো পুরো অবাক, কারণ এই পুরো বাড়িটাতেই সবাই স্বাধীনকে ঘৃণা করলেও ওর ছোট ভাই কখনো
ওকে ঘৃণা করে না, বাট আজকে ওর কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি স্বাধীন। আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি, স্বাধীনের ছোট বোনের নাম সামিয়া, আর সামিয়ার বড় ভাই স্বাধীনের ছোট ভাই, সেটার নাম মুস্তাফিজুর। তারপর স্বাধীন পুনরায় কিচেন রুমে গিয়ে রান্না করতে লাগে। রান্না করা শেষ হলে স্বাধীন খাবারগুলো টেবিলে নিয়ে গিয়ে গুছিয়ে রাখতে লাগে। তারপর স্বাধীন তার ভাইয়ের রুমের দিকে অগ্রসর হয় কি হয়েছে তা জিজ্ঞেস করার জন্য। রুমের বাইরে থেকে অনেকবার দরজায় কড়া নাড়ার পরও ওই পাশ থেকে কোনো শব্দ আসে না। স্বাধীনের অনেক ভয় হতে লাগে। কি করবে স্বাধীন বুঝতেই পারে না। না পেরে ব্যাসমেট থেকে একটা হাতুড়ি নিয়ে এসে দরজার লক ভাঙতে পারে। দরজার হাতুড়ি দিয়ে পিটাতে এক পর্যায়ে দরজা লক ভেঙে দরজা খুলে যায়। স্বাধীন তো ঘরের ভিতর ঢুকে পুরোটা অবাক হয়ে যায়। ভাই তোর কি হয়েছে? এমন কাজ করতে গেলি কেন? কি হয়েছে বুঝতে পারছেন না তো? হ্যাঁ, স্বাধীনের ছোট ভাই রুমের ভেতর এসে বিষ পান করেছে। তারপর স্বাধীন তার ভাইকে কোলে তুলে নিয়ে বাসায় নিচে এসে গাড়ি করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। তারপর স্বাধীন এক হাত দিয়ে ড্রাইভ করছে আর অন্য হাত দিয়ে ফোন বের করেই তার সৎ মা আর ছোট বোনকে ফোন করেছে। বাট দুজনের কেউ ফোন রিসিভ করছে না, বারবার শুধু ফোন কেটে দিচ্ছে। স্বাধীন সেদিকে আর কোনো ভ্রুক্ষেপ না দিয়ে ফুল মনোযোগ দেয় গাড়ি চালানোর দিকে। একটু পর গাড়ি এসে ব্রেক করে হাসপাতালের সামনে। তারপর স্বাধীন নার্স ডাক্তারকে ডাকতে লাগে। প্লিজ আমার ভাইকে বাঁচান আপনারা। কি হয়েছে? ওনার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে কেন? বিষ খেয়েছে। তারপর ডাক্তার তড়িঘড়ি করে মোস্তাফিজুরকে একটা চেম্বারে নিয়ে যায়। অন্যদিকে স্বাধীন বাইরে বসে আছে, মাথা নিচু করে বসে আছে। একটা ডাক্তার রুম থেকে বের হতে স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, এখন আমার ভাই কেমন আছে? দেখুন, ওনাকে ওয়াশ করা হয়েছে। ওনার পেট থেকে সম্পূর্ণ বিষ বের করার পরে আপনাকে বলতে পারবো তার কন্ডিশন কি অবস্থায় আছে। কথাটি বলতে ডাক্তার সেইখান থেকে চলে যায়। অন্যদিকে স্বাধীন চিন্তিত হয়ে চেয়ারে গিয়ে মাথা নিচু করে বসে আছে। এভাবে পেরিয়ে যায় প্রায় 2 ঘন্টা। ডাক্তার রুম থেকে বের হওয়ার নাম গন্ধ নিচ্ছে না। স্বাধীন ধীরে ধীরে অনেক চিন্তিত হয়ে যায়। হঠাৎ করে একটা ডাক্তার চেম্বার থেকে বের হতে স্বাধীন দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে বলতে লাগে, ডাক্তার সাহেব, এখন আমার ভাইয়ের অবস্থা কেমন? আমরা সম্পূর্ণ চেষ্টার উপরে আছি এবং ওনার পেট থেকে সম্পূর্ণ বিষ বের করে ফেলেছি। এখন 24 ঘন্টা না হলে কিছু বলতে পারবো না। বর্তমানে উনি এখন লাইফ সাপোর্টে আছে। ডাক্তার প্লিজ আমার ভাইকে বাঁচান। আপনার যত টাকা লাগে আপনাকে তত টাকাই দেব। দেখুন, এইখানে তো আমাদের হাত নেই। এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ডাক্তারের এমন কথা শুনে স্বাধীন বাকরুদ্ধ হয়ে যায়। পুনরায় চেয়ারের কাছে গিয়ে বসে পড়েন। এভাবেই কখন যে বিকেল হয়ে যায় সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ স্বাধীনের ঘোর ভাঙে তার হাতের ফোনের কল আসাতে। ফোনটা উঠিয়ে দেখে স্বাধীনের সৎ মা ফোন করেছে। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে স্বাধীনের সৎ মা বলতে লাগে, জমিদারের বাচ্চা, বাড়ি ঘর ছেড়ে কই গিয়েছিস? তোর কি কোনো চিন্তা নেই? দারোয়ানকে তোর কথা জিজ্ঞেস করলাম, বললো যে তুই গাড়ি নিয়ে কোথাও জানে চলে গেলিস তাড়াহুড়া করে। সৎ মায়ের এমন কথায় কি উত্তর দেবে স্বাধীন কিছুই বুঝে উঠতে পারছে না। শুধু অঝরে কান্না করছে স্বাধীন। ফোনের ওই পাশ থেকে কান্না শব্দ শুনতে পেলে স্বাধীনের সৎ মা বলতে লাগে, ন্যাকা কান্না করিস কেন আবার? গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেলিসনি তো? আমার শখের গাড়ি, আমার 1 কোটি টাকার গাড়ি, তুই অ্যাক্সিডেন্ট করে এখন কান্না করছিস? মা, ছোট ভাই বিষ খেয়েছে আর তাকে নিয়ে হাসপাতালে। কথাটা শুনে স্বাধীনের মায়ের হাত থেকে ফোন পড়ে যায়। তারপর ফোনটা তুলে সে স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, এখন তোরা কোন হসপিটালে আছিস? আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে পাঠিয়ে দিয়েছি। তারপর স্বাধীন তার ভাই যে হাসপাতালে ভর্তি সে হাসপাতালের ঠিকানাটা তার মায়ের ফোনে টেক্সট করে পাঠিয়ে দেয়। তারপর স্বাধীন পুনরায় সেখানে বসে পড়ে। স্বাধীন বসেছিল তখনই স্বাধীনের কাছে একটা নার্স এসে বলতে লাগে, রোগী আমার ছোট ভাই হয়, আমি দেব রক্ত। ওর আর আমার রক্ত একই গ্রুপের। তারপর স্বাধীন নার্সের সঙ্গে গিয়ে 2 ব্যাগ রক্ত দিয়ে পুনরায় এসে তার সিটে বসতে যাবে অমনি তার মা তার কাছে এসে ঠাস ঠাস করে
দুটো থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন হঠাৎ থাপ্পড় খেয়ে ফ্লোরে পড়ে যায়। 2 ব্যাগ রক্ত দেওয়াতে তার শরীর অনেকটাই ক্লান্ত। এমন অবস্থাতে স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের সৎ মা বলতে লাগে, কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় আমার ছেলেকে বিষ খাওয়ানোর? আবার এসে তুই হাসপাতালে ভর্তি করেছিস? মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি কেন আমার ছোট ভাইকে বিষ খাওয়াতে যাব? আমি ভালো করে জানি আমার ছেলে হাসি খুশিভাবে চলাফেরা করে। ও কেন বিষ খাবে? খেতে যাবে? হ্যাঁ, ইভেন আজকে সকালে একসঙ্গে খাবার টেবিলে খাবার খেলাম হাসি খুশিভাবে। হঠাৎ করে ওর মনোভাবে এমন হবে কেন? তোকে আমি পুলিশে দেবো। শুধু একবার ছেলে সুস্থ হয়ে উঠুক তারপর। অন্যদিকে স্বাধীন দোষীর মতো মাটির দিকে তাকিয়ে আছে আর অঝরে চোখ বেয়ে জল বের হচ্ছে। এত বছর ধরে তাদের সঙ্গে রয়েছি আর এটুকেতে আমাকে চিনল বারবার, শুধু এমন চিন্তা ভাবনাই ঘুরছে স্বাধীনের মাথায়। তারপর সেইখানে আর দাঁড়িয়ে না থেকে স্বাধীন গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে যায়। তারপর তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিল থেকে কিছু খাবার নিয়ে তার বাবার রুমে চলে যায়। স্বাধীন তার বাবার রুমের ভেতরে ঢুকে দেখেন তার বাবা ঘুমাচ্ছে। হালকাভাবে ডাক দিতে তার বাবার ঘুম ভেঙে যায়। তারপর স্বাধীন তার বাবাকে খাইয়ে দিতে লাগে আর বলতে লাগে, জানো বাবা, ছোট ভাই আজকে বিষ খেয়েছে। কেন খেয়েছে জানি না, কিন্তু অযথাই মা আমাকে মিথ্যা দোষারোপ দিচ্ছে। ভাইয়ের অবস্থাও তেমন একটা ভালো না। ডাক্তার বলল তার শরীর থেকে অনেকটাই রক্ত বের করে নেওয়া হয়েছে। পরবর্তীতে ওকে আমি আবার 2 ভাগ রক্ত দিলাম। ভাবতে অবাক লাগে, এত বছর ধরে তাদের সঙ্গে রয়েছে, তারা আমাকে ভুল বুঝে। এই ছিল আমাকে যে আমি নিজের ভাইয়ের ক্ষতি করব। না হয় আমাকে ভালোবাসে না কিংবা ভালো চোখে দেখে না, বাট আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, সেটা তো ওরা ভালো করে জানে। স্বাধীন তার বাবাকে খাইয়ে দিয়েছিল আর এমন কথাগুলো বলছিল আর অঝরে কান্না করছিল। স্বাধীন তার বাবাকে খাইয়ে দিয়ে তার বাবার সঙ্গে আরও অনেকক্ষণ ধরে কথা বলে সোজা তার রুমে চলে যায়। তারপরও ফ্রেশ হয়ে আবার গাড়িটা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর হাসপাতালে চলে আসে। আমি তারপর সোজা মুস্তাফিজুর যে কেবিনে আছে সেই কেবিনে চলে যাই। মা তো আমাকে দেখে রেগে যায়, এসে মারতে যাবে। তখনই ডাক্তার বলে, এটা আপনার ছেলে না? আমি তো এনার কথা আপনাকে বললাম। এই ছেলেটাই তো আপনার ছেলেকে হাসপাতালে নিয়ে এসেছিল আর 2 ব্যাগ রক্ত দিল। অমনি সৎমা ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, না, এ আমার ছেলে না, আমার একটাই ছেলে, একে আমি চিনি না। সেই ছেলেটাকে নিয়ে আসার পর থেকে অনেক চিন্তিত আর উদ্দীপ নিয়ে বসেছিল। দেখে মনে হয়েছিল যেন নিজের আপন ভাই। তাই আমি আপনাকে বলেছিলাম, আমি তো জানি না এটা আপনার ছেলে না। সরি ম্যাম। কথাটা বলেই ডাক্তার সাহেব কেবিন থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের ছোট বোন বাড়িতে এসে কাউকে দেখতে না পেয়ে সোজা তার মায়ের ফোনে ফোন করে। মা, তোমরা সবাই কোথায় আছো? বলিস না তোর বড় ভাই বিষ খেয়েছে, তাকে নিয়ে হাসপাতালে। কোন হাসপাতালে? অ্যাড্রেসটা বলো, আমি আসছি। এই হাসপাতালে জলদি চলে আয়। কথাটা বলেই স্বাধীনের সৎমা ফোন রেখে দেয়। স্বাধীনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলতে লাগে, এই কুত্তার বাচ্চা, এখন আবার এখানে এসেছিস কেন? তখন মারতে পারিসনি বলে এখন মারবি এই জন্য? স্বাধীন নিচের দিকে তাকিয়ে থেকে তার মাকে উদ্দেশ্য করে বলে, আমি কখনোই মোস্তাফিজুর আর সামিয়াকে নিজের বোনের নজর ছাড়া অন্য কোনো নজরে দেখিনি। আর সেইখানে কিনা আপনি বলছেন ওদেরকে মারার কথা, আমি তো কখনো কল্পনাও করতে পারি না। হয়েছে, তোকে আর গলাবাজি করতে হবে না, বের হবে বিন থেকে। তারপর স্বাধীন কেবিন থেকে বেরিয়ে যায়। বাইরে থাকা চেয়ারে বসে পড়ে স্বাধীন। স্বাধীনের ছোট বোন হাসপাতালে চলে আসে স্বাধীনের দিকে, একটু তাকিয়ে থেকে কেবিনে ঢুকে পড়ে। স্বাধীন সেইখানে অনেকক্ষণ বসে থাকে, মোবাইলটা হাতে নিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। তারপর কেবিনে ঢুকে স্বাধীন তার বোন আর মাকে উদ্দেশ্য করে বলে, মা, তোমরা এখন বাসায় যাও। নিশ্চয়ই তোমরা না খেয়ে এখানে আছো। তোমরা না খেয়ে থাকলে আবার তোমরা অসুস্থ হয়ে পড়বে। আমাদের খেয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। ভাইয়া তো ঠিকই বলছে, চলো আমরা বাসায় চলে যাই, কালকে না হয় আসবো আবার।
শোন, আমরা চলে গেলাম, তার মানে এই না তুই আমার ছেলেকে আবার মারার চেষ্টা করবি। আমি জানি তুই আমার ছেলেকে মারার চেষ্টা করেছিস। ও মরে গেলে তুই তো পুরো সম্পত্তি তুই পাবি তার জন্য, তাই না? হ্যাঁ, সেদিকে আর না যাই, এইখানে বসে থাকবি। আর আমার ছেলের কোনোভাবে যেন অযত্ন না হয়, আর জ্ঞান ফিরে আসলে আমাদেরকে ফোন করবি। কথাটা বলেই সামিয়া আর মাস কেবিন থেকে বেরিয়ে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হয়। তারপর স্বাধীন একটু চেয়ার টেনে মুস্তাফিজুরের পাশে বসে তার মাথায় হাত বুলাতে লাগে। মুস্তাফিজুরের মাথায় হাত বুলাতে বুলাতে স্বাধীন ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মুস্তাফিজুর জ্ঞান ফিরে আসে রাত 3টার দিকে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে কোথায় এখন সে আছে। তারপর সাইডে তাকিয়ে দেখে তার ভাই আর তার হাত ধরে শুয়ে আছে। তার কাছ থেকে হাতটা সরাতে যাবে তখনই স্বাধীনের ঘুম ভেঙে। তারপর মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, ক্যারে ভাই, তোর কি খারাপ লাগছে? না, এখন অনেক ভালো লাগছে। মুস্তাফিজের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন স্বস্তি নিঃশ্বাস ফেলে। খারাপ লাগলে বল, ডাক্তারকে ডেকে নিয়ে আসি। না, এখন আমি সম্পূর্ণ ঠিক আছি। তারপর প্রায় অনেকক্ষণ ধরেই কেবিনের ভেতরে শূন্যস্থান নীরবতা বিরাজ করে। স্বাধীন একটা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলতে লাগে, আচ্ছা ভাই, বলবি তুই কেন এমন সিদ্ধান্ত নিতে গেলি? ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে মুস্তাফিজুরের চোখ দিয়ে অঝরে পানি বের হচ্ছে। স্বাধীন বুঝতে পারছে না যে মুস্তাফিজের সঙ্গে অনেক খারাপ কিছু হয়েছে, যার ফলে সে ভেঙে পড়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল। তারপর স্বাধীন মুস্তাফিজুররা হাত চেপে ধরে বলতে লাগে, সব কথা খুলে বলিস, বল, কোনো সমস্যা নাই। স্বাধীনের এমন কথা শুনে মুস্তাফিজুর স্বস্তি নিঃশ্বাস ফেলে বলতে লাগে, ভাইয়া একজনকে আমি অনেক ভালোবাসতাম। ধরতে গেলে আমি আমার নিজের জীবন থেকেও বেশি, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। সে ভালোবেসেছে আমার টাকাকে। ও আমার কাছ থেকে অনেক টাকা নিত। সেমিস্টারের ফিসের কথা বলে, মোবাইল কেনার কথা বললে আমি কখনো ওকে মানা করিনি। কিন্তু আজকে ওর বিয়ে ঠিক হয়েছে, দেখলাম অনেক হাসি খুশি। ওকে ওর বিয়ের কথা বলতে ও নাকচ করে। তারপর ওদের এনগেজমেন্টের পিক দেখাতেই ও আমাকে উদ্দেশ্য করে বলে, শোনো, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি। আমি ভালোবেসেছি তোর টাকাকে। আর তোর মতো ছেলেকে বিয়ে করবো আমি? তুই ভাবলি কি করে? আয়নায় কখনো নিজের মুখটা দেখছিস? দেখতে তো পুরো কালো বিড়ালের মতো। আর তুই তো একটা বোকা। এতদিন তোর সঙ্গে নাটক করলাম আর তুই বুঝতেই পারলি না। আমি ওর কথা শুনে সামলাতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিই, আর ওইখানে না দাঁড়িয়ে থেকে সোজা বাসায় চলে আসি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে দিতে গেছিলি। মেয়েটি ঠিকই বলেছেন, তুই অনেক বোকা। আর এই সামান্য একটা বিষয় নিয়ে নিজের জীবন দিয়ে দিতে গিয়েছিলি। তোকে আমরা ওর থেকে ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব। এইভাবে মুস্তাফিজুরের সঙ্গে আরো অনেক কথা বলে। কথা বলতে বলতে দুজনেই একটা সময় ঘুমিয়ে পড়ে। সকালের দিকে স্বাধীনের ঘুম ভাঙে। মুস্তাফিজুরের দিকে তাকিয়ে দেখে ঘুমোচ্ছে। স্বাধীন মুস্তাফিজুরের কেবিন থেকে বেরিয়ে ডাক্তারের কাছে চলে যায়। তারপর ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, এখন কি মোস্তাফিজুরকে কিছু খাওয়ানো যাবে? কথাটি বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। তারপর স্বাধীন হসপিটাল থেকে বাইরে এসে একটা দোকান থেকে কিছু পাউরুটি আর কলা কিনে নেয়। তারপর পুনরায় হাসপাতালে ঢুকে মুস্তাফিজুরের কেবিনে চলে যায়। স্বাধীনকে দেখতে পেয়ে মুস্তাফিজুর বলে, ভাইয়া কোথায় গিয়েছিলে তুমি? বাহিরে গেছিলাম তোর জন্য খাবার আনার জন্য। আচ্ছা ভাইয়া, সত্যি করে একটা কথা বলবে? তোদেরকে কখনো কি আমি মিথ্যা কথা বলেছি কিছু জিজ্ঞেস করলে? না, তা বলিনি। আচ্ছা ভাইয়া, মা তোমাকে কালকে অনেক গালাগালি করেছে, তাই না? না, মা কেন আমাকে গালাগালি করতে যাবে? তুমি না বললে আমাকে মিথ্যা কথা বলবে না, তাহলে মিথ্যা বললে কেন? আমি জানি সাধারণ আমাদের কারো হাত কেটে গেলে মা তোমাকে বকে, আর সেখানে আমি এত বড় ভুল করেছি আর তোমাকে বকেনি। হ্যাঁ, বকেছে, বাট তাতে আমি কিছু মনে করিনি। মা আসুক, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। তোকে বুঝিয়ে বলতে হবে না, আগে নিজে বুঝতে শেখ, তাহলেই চলবে। আর এত কথা না বলে খাবারগুলো খেয়ে নে। তারপর স্বাধীন তার হাতে থাকা ব্যাগ থেকে কলার পাউরুটি বের করার মুস্তাফিজুরকে খাওয়ানোর জন্য দেয়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বোতল বের করে পানি খেয়ে নেয়। তখনই রুমের ভেতরে হুড়মুড়িয়ে প্রবেশ করে স্বাধীনের সৎ মা আর ছোট বোন। হঠাৎ রুমের ভেতর এমনভাবে কাউকে প্রবেশ
করতে দেখে ভ্যাবাচাকা খেয়ে যায় স্বাধীন আর মুস্তাফিজুর। তখন মুস্তাফিজুর তার মাকে উদ্দেশ্য করে বলে, তোমরা কি আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? আর রুমের ভেতরে এমন ভাবে এসে পড়লে কেন? দুজনে পড়ে গেলে কিভাবে? তোমাদের আর মানে করতে হবে না, আমি ভালো করেই জানি। তারপর স্বাধীন চেয়ার থেকে উঠে অন্য সাইডে যায়। তখন স্বাধীনের সৎ মা চেয়ারের উপর বসে মুস্তাফিজুরের হাত ধরে বলতে লাগে, বাবা বল, কে তোকে এমন করতে বলেছে? আমি জানি স্বাধীন তোকে এমন করতে বলেছে, তাই না? মা তুমি কি পাগল? কেউ কাউকে জোর করে বিষ খাওয়াতে পারে? আমি নিজের ইচ্ছাই খেয়েছি, বুঝেছো এখন তুমি? কেন বাবা, তোর কিসের দুঃখ? তুই এমন কাজ করতে গেলি? তোমাদের সে সকল বিষয়ে বলতে আমি বাধ্য নই। আর শোনা একটা কথা, ছেলের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীনের সৎ মা ভ্যাবাচাকা খেয়ে যায়। ছেলের মুখ থেকে এমন কথা শুনে বড় বড় করে তাকিয়ে বলে, কি বাবা, তুই কি বললি বল? আমি বিয়ে করব আর 7 দিনের ভেতরেই তোমরা ব্যবস্থা করো। তুই আমার একমাত্র ছেলে, তোকে বিয়ে দেব ধুমধাম করে। 7 দিন কেন, আমাদের বাড়ি আলোকিত হয়ে থাকবে 1 মাস ধরে। আর সেইখানে তুই বলছিস মাত্র 7 দিনের ভিতর তোকে বিয়ে দিতে? এই অল্প সময়ে পাত্রী কোথা থেকে পাবো? কে বা এত অল্প সময় তার জীবনের মেয়েকে বিয়ে দিবে? ভালোই বলছি, নাকি সেকেন্ডবার আবার এমন কাজ করব? প্রয়োজন হলে ঘটক ডেকে নিয়ে আসো, যত টাকা লাগে তত টাকা দেবো। মাত্র 7 দিনের ভেতরে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিতে হবে আমাকে। আচ্ছা বাবা, আচ্ছা, তুই আগে সুস্থ হয়ে নে। এখন আমি সম্পূর্ণ সুস্থ, দেখছো না? তোমাদের সঙ্গে কথা বলছি, এর থেকে সুস্থ আর কি হবো বলো? যত স্বাধীন, তুই গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তারপর স্বাধীন কেবিন থেকে বের হয় ডাক্তারকে ডাকার জন্য। অন্যদিকে মুস্তাফিজুরকে তার মা বোঝাতে লাগলো কোনোভাবে 7 দিনে বিয়ে দেওয়ার সম্ভব না। একমাত্র ছেলে তাদের ছেলের বিয়ে হবে ধুমধাম করে, এমন হবে বিয়ে না। আসলে কি এটাই বোঝাচ্ছে যে সে দেখে তো মুস্তাফিজুর নাছোড়বান্দা, তাকে যেভাবে হোক 7 দিনের ভেতরে বিয়ে দিতে হবে। তারা ছেলের কাছে হার মেনে যায়। পরে সিদ্ধান্ত নেয় 7 দিনের ভেতরেই সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে দিবে। বাসায় গিয়ে ঘটককে ফোন করে আসতে বলবে। অন্যদিকে স্বাধীন ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। ডাক্তার কেবিনে ঢুকতেই অবাক হয়ে যায়। বড় বড় চোখ করে মুস্তাফিজুরের দিকে তাকিয়ে আছে। ডাক্তারকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাধীন ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে ডাক্তার সাহেব, এমনভাবে তাকিয়ে আছেন কেন? মিরাক্কেল অসম্ভব। কি মিরাক্কেল অসম্ভব? ওয়েট করেন, আপনাকে বুঝিয়ে বলছি, তার আগে চেক আপ করে নেই। তারপর ডাক্তার সাহেবকেও মুস্তাফিজুরের পালস সহ পুরো বডি চেক আপ করে বলতে লাগে, এখন অনেকটাই সুস্থ। আপনারা চাইলে বিকালে দিকে রুগীকে নিয়ে যেতে পারেন, আর চাইলে কালকে রাতটা রাখতে পারেন এইখানে। তখনই মুস্তাফিজুর বলতে লাগে, না ডাক্তার, এখন আমি অনেক ভালো আছি, আর আমাকে এইখানে না থাকলে চলবে। অন্যদিকে ডাক্তার যতই মুস্তাফিজকে দেখছে ততই অবাক হচ্ছে। কারণটা না হয় একটু পরেই জানতে পারবেন। আর আপনি আমার পিছু পিছু আসুন, কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেইগুলো ওষুধগুলো নিয়ে এসে খাইয়ে দিবেন। কথাটি বলেই ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যায়। স্বাধীন তার পিছু পিছু কেবিন থেকে বেরিয়ে যায়। তখন মুস্তাফিজুরের দিকে অমনভাবে তাকিয়েছিলেন কেন? আর মিরাক্কেল বললেন, কারণটা হলো এর আগে যতগুলো এমন সুইসাইড অ্যাটেন্ডেন্ট কেস এসেছিলো আমি অনেককে হ্যান্ডেল করছি। প্রায় 36 বছর হলো আমি এই হাসপাতালে জব করছি, এমন হাজারটা রুগী দেখেছি আমি, বাট এই ছেলেটা সকলের থেকে ভিন্ন। তার জন্য মিরাক্কেল বললাম, কারণ একদিনের ভিতর কোনোভাবেই এমন পেশেন্ট ঠিক হয়ে যায় না। আর যেইখানে পেশেন্টের বাঁচার চান্স মাত্র 20%, সেখান থেকে এমনভাবে ফিরে আসলে মিরাক্কেল। কথাগুলো বলছিল আর ডাক্তার প্রেসক্রিপশন করছিল। তারপর প্রেসক্রিপশন স্বাধীনের দিকে এগিয়ে দিতে প্রেসক্রিপশনটা নিয়ে স্বাধীন হসপিটালের বাইরে এসে ফার্মাসি থেকে ওষুধগুলো নিয়ে নেয়। তারপর ওষুধগুলো নিয়ে পুনরায় মুস্তাফিজের কেবিনে চলে যায়। ওষুধগুলো নিয়ে মুস্তাফিজুর তার মায়ের হাতে দেয়। তারপর স্বাধীন তার সৎ মাকে উদ্দেশ্য করে বলে, মা, এখন তো আপনারা এসেছেন, আমি তাহলে বাসায় যাই। বাসায় অনেক কাজ পড়ে আছে, সেগুলো তো গিয়ে করতে হবে আবার আমাকে। আর বাবাও বোধহয় না খেয়ে আছে। তোর বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি সকালে স্যুপ খাইয়ে দিয়ে এসেছি। আর হ্যাঁ, তুই এখান থেকে যা, বিকেলের দিকে ম্যানেজারকে নিয়ে চলে আসিস। মুস্তাফিজুর যেহেতু হাসপাতালে থাকছে না, আর আমি মুস্তাফিজুরকে হাসপাতালে রাখতে যাচ্ছি না, তো বিকেলের দিকে বাসায় নিয়ে যাব। ওকে, তাহলে আমি এখন আসি।
তারপর স্বাধীন মুস্তাফিজুরের কেবিন থেকে বের হয়ে গাড়িটা নিয়ে সোজা বাসায় চলে যায়। বাসায় গিয়ে এক এক করে কাজ করতে লাগে, তারপর রান্না করতে লাগে। কাজ করতে করতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই স্বাধীনের। হঠাৎ আসরের আজান শুনতে পেয়ে পকেট থেকে ফোন বের করে দেখে বিকাল 4:30 বেজে গেছে। তারপর তাদের পার্সোনাল ম্যানেজারকে ফোন করে বাসায় আসতে বলে স্বাধীন। কাজ শেষ করে স্বাধীন তার রুমে গিয়ে গোসল করে নেয়। তারপর রুমের বাইরে এসে নিজেকে একটু পরিপাটি করে খাবার টেবিলে গিয়ে একটা বাটিতে কিছু ভাত নিয়ে তার বাবার কাছে যায়। ও আপনাদের তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, স্বাধীনের বাবার দেখাশোনা করার জন্য অলরেডি 3টা কাজের মেয়ে রেখে দিয়েছে। 3টা কাজের মেয়ে আছে, বাট তারা থাকা সত্ত্বেও স্বাধীনের সঙ্গে এমন ব্যবহার করে স্বাধীনের মা আর বোন। তারপর স্বাধীন সোজা তার বাবার রুমে গিয়ে দেখে তার বাবা বাইরের দিকে তাকিয়ে আছে। রুমে কারোর উপস্থিতি টের পেয়ে রুমের দরজার দিকে তাকায় সে। তারপর স্বাধীন তার বাবার কাছে গিয়ে বসে, খাবার খাইয়ে দিতে লাগে। তার ছোট ভাই কি বলল, তার মা কি বলল, সব কথা খুলে বলে তার বাবাকে। স্বাধীন এই একটা জায়গায় এসে মনের কথাগুলো প্রকাশ করে। হঠাৎ স্বাধীনের খেয়াল যায় তার বাবার পায়ের দিকে। দেখেন ডান পাটা একটু নড়ছে। স্বাধীন তো অবাক হয়ে আর বাবার দিকে তাকায়। ডান পার দেখা দেখি বাম পাও হালকা নড়ছে। স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, দেখেছো বাবা, তুমি তোমার পায়ে ধীরে ধীরে বল ফিরে পাচ্ছ। স্বাধীনের এমন কথা শুনে স্বাধীনের বাবা তার মাথায় হাত রাখে। স্বাধীন এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়, কারণ যেখানে তার বাবার হাতের আঙুল পর্যন্ত নাড়াতে পারতো না, আর আজকে সেই মাথায় হাত রেখে অশ্রু দৃষ্টি নিক্ষেপ করে হাসি মাখা মুখের স্বাধীনতার বাবার দিকে তাকিয়ে আছে। ভাঙা ভাঙা গলায় স্বাধীনের বাবা তাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ রে বাবা, আমি ধীরে ধীরে আমার শরীরের কন্ট্রোল পাচ্ছি। দেখ, তোর সঙ্গে কথা বলতে পারছি, জানি না তো হাঁটতে পারবো কিনা। তারপর স্বাধীন তার বাবার সঙ্গে আরো কিছু কথা বলতে লাগে। একটু পর কে যেন এসে দরজায় কলিং বেল দেয়। স্বাধীন বুঝতে পারে যে তাদের পার্সোনাল ম্যানেজার চলে এসেছে। তারপর স্বাধীন তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর রুম থেকে বেরিয়ে যায়। দরজা খুলেই ম্যানেজারকে ওয়েটিং রুমে বসার জন্য বলে। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে ম্যানেজারকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি চলছে তার আপন গতিতে। অন্যদিকে তোরা কখনই ওকে খুঁজে পাবি না। আমাকে বাংলাদেশে আসতে হবে। শুধু বড় বড় কথা, কাজের বেলায় কিছু না। সামনে মাসের 15 তারিখে আমি দেশে ফিরছি। স্বাধীন মন দিয়ে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার ফোনে কেউ একজন ফোন করে। নাম্বারটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। প্রথম একবার ফোন কেটে দেয়, দ্বিতীয়বারও ফোন কেটে দেয়, বারের বার ফোন রিসিভ করে স্বাধীন। ওই পাশ থেকে একটা ছেলে বলতে লাগে, শোন, এতদিন আমরা যার অপেক্ষায় ছিলাম অবশেষে এসেছে, বাংলাদেশে ফিরছে। মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি কিছুই বুঝি না। শোন, সেই ইমরান খান বাংলাদেশে আসছে 15 তারিখে। আমি ইমরান খানের প্রত্যেকটা ছেলেপেলেকে ফোন ট্র্যাক করছিলাম, তখনই এমন খবর শুনতে পাই। আজকে একের পর এক ভালো খবর শুনতে পাচ্ছি। আজকে আমার লাইফে অনেক সুন্দরতম দিন। কথাগুলো বলছিল আর এক হাত দিয়ে ফোন চালাচ্ছিল। হঠাৎ স্বাধীনের গাড়িতে কেউ একজন ঢেল মারে। তৎক্ষণাৎ স্বাধীন ফোন রেখে দিয়ে গাড়িটা ব্রেক করে। গাড়ি থেকে বের হয়ে দেখে অনেকগুলো মেয়ে একটা হোন্ডার ওপর দাঁড়িয়ে আছে। আর এই রাস্তা দিয়ে যতগুলো প্রাইভেট কার আসছে সেগুলোকে ঢেল দিচ্ছে। তারপর স্বাধীন তাদের দিকে এগিয়ে গিয়ে বলতে লাগে, কি হচ্ছে এগুলো? রাস্তার মাঝে এমন গুন্ডামি করছেন? জানেন আমার গাড়ির কত বড় ক্ষতি করে ফেললেন? মেয়েটা স্বাধীনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলতে লাগে, দেখতে তো পুরো নায়কের মতো। ভেবেছি তুই বোধহয় এই গাড়ির মালিক, তুই ড্রাইভার আগে জানিনি তো। এমাহি ওকে কিছু টাকা দিয়ে দেখ, গ্লাসটা সারিয়ে নেবে। আসলে আপনারা যা ভাবছেন তা না, শুধুমাত্র লুকিং গ্লাস ভেঙে গেছে। তারপর স্বাধীনের মুখের উপর অনেকগুলো টাকা ছুঁড়ে মারে পপি। টাকা পেয়েছিস, এবার যা এখন এখান থেকে। তারপর স্বাধীন মাটি থেকে টাকাগুলো করিয়ে পুনরায় পপির দিকে ছুঁড়ে মারে। এই নে তোর টাকা। আর হ্যাঁ, কি যেন বললি? আমি ড্রাইভার না, আমি এই গাড়ির মালিক। আর রাস্তার মাঝে এমন করছিস, অনেক ভালো লাগছে তোকে।
তাই ভাবছিস তো? তোরাই হলো মেয়ে জাতি নামে কলঙ্ক। এই মেয়ের জাতকে আমরা সব সময় সম্মান করি। তোদের মতো কিছু মেয়ের জন্য সে জাতের নাম নিচু হচ্ছে ধীরে ধীরে। ছেলেদের মতো প্যান্ট পরেছিস, শার্ট পরেছিস, লজ্জা করছে না তোদের? আর এমন কাজ করছিস আর সবাই মিলে হাসাহাসি করছিস। অনেক ভালো লাগছে তোদের, তাই না? কথাগুলো একদমে বলেই সেখান থেকে চলে যায় স্বাধীন। পেছন থেকে মেয়েগুলো অনেকবার ডাকাডাকি করে, বাট স্বাধীন সেই মেয়েগুলোর দিকে কোনো কর্ণপাত না দিয়ে হেঁটে চলেছে তার গাড়ির দিকে। তারপর গাড়িতে উঠে পুনরায় স্টার্ট দিয়ে যেতে লাগে হাসপাতালের উদ্দেশ্যে। পাশের সিটে বসে থাকা ম্যানেজার স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে বাবা, তুমি শুধুই এই মেয়েগুলোর সঙ্গে লাগতে গেলে কেন? তুমি জানো না এই মেয়েটা হচ্ছে আমাদের এই শহরের নামকরা গ্যাংস্টার বা গুন্ডা যাই বলো, মুরগি সালামের ছোট বোন। তো কি হয়েছে আঙ্কেল? তাই বলে চুপচাপ হয়ে থাকবো? তুমি ওকে যে কথাগুলো বলেছো, ভাবছো ও শুধরে যাবে? সম্পূর্ণ ভুল। আরো বেশি করে মেয়েগুলো আনেকের সঙ্গে ও এমন কাজ করবে। যদি মেয়েটিকে ওর ভাইকে সব কথা খুলে বলে, তাহলে তোমাকে ওর ভাই কি করবে একবারও কি ভেবে দেখেছো? তাই বলে কি বাবা, যা করেছো করেছো, নেক্সট টাইম থেকে এদের কাছ থেকে বিরত থাকবে। কথাগুলো বলতে বলতেই গাড়ি এসে ব্রেক করে হাসপাতালে। তারপরে গাড়ি থেকে বেরিয়ে স্বাধীনের ম্যানেজার মোস্তাফিজুরের কেবিনের দিকে অগ্রসর হয়। তারপর ম্যানেজার স্বাধীন মোস্তাফিজুরের কেবিনেট গিয়ে কিছু কথাবার্তা বলে। তারপর ম্যানেজারকে নিয়ে মুস্তাফিজুরের যাবতীয় বিলগুলো ক্লিয়ার করে। তারপর হসপিটাল থেকে রিলিজ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা না হয় গাড়িতে বসেছিল, হঠাৎ নজর যায় স্বাধীনের মায়ের লুকিং গ্লাসের দিকে। তখন স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কিরে, গাড়ি কোথায়? অ্যাক্সিডেন্ট করেছিস? লুকিং গ্লাস ভেঙে ফেলেছিস? স্বাধীন কিছু বলার আগেই ম্যানেজার স্বাধীনের সৎ মাকে উদ্দেশ্য করে শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলে আজকে আসার সময় মেয়েগুলোর সঙ্গে স্বাধীনের কি হয়েছিল, কারণ ম্যানেজার ভালো করেই জানেন সে যদি এই কথাগুলো না বলে তাহলে স্বাধীনকে অনেক বকাবকি করবে এখন। তারপরে গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গাড়ি ব্রেক করে তাদের বাড়ির সামনে। তারপর এক এক করে সবাই গাড়ি থেকে বের হতে লাগে। তারপর দরজায় এসে কলিং বেল বাজাতে দরজা খুলে দেয় কাজের মেয়ে। দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ড্রয়িং রুমের দিকে তাকাতেই চোখ ছানা বড়া হয়ে যায়। স্বাধীনের সৎমা, ছোট ভাই আর বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ বসার রুমে দেখতে পায় স্বাধীনের বাবা বসে আছেন। তাদেরকে দেখে তাদের কাছে লাঠি ভর করে এগিয়ে আসে। এটা দেখে স্বাধীনের মা, স্বাধীনের ছোট ভাই বোন সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। তাদের কাছে গিয়ে এসে বলতে লাগে, অবাক হচ্ছিস তোরা? তাই তো, অবাক হবার কিছুই নেই, শুধু আল্লাহর ইচ্ছা। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? এতদিন ধরে যাকে অবহেলা অপমান করেছিস, সে আজ দেখ তোর সামনে দাঁড়িয়ে আছে। স্বাধীনের বাবার মুখ থেকে এরকম কথা শুনে স্বাধীনের সৎ মা চুপসে যায়। সে ভালো করে বুঝতে পেরেছে যে তার এখন দিন ফুরিয়ে এসেছে। এখন স্বাধীনের বাবার কথায় উঠতে বসতে হবে। তারপর স্বাধীনের ছোট ভাই বোন সবাই মিলে বাবার সঙ্গে কুশল বিনিময় করে, যে যার রুমে চলে যায়। তারপর যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসে দেখে আগে থেকে খাবার প্রস্তুত হয়ে আছে। তারপর সবাই মিলে একত্রে খাবার খেতে লাগে। তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, আজ কত বছর পর সবাই একত্রে মিলে খাবার খাচ্ছি, কখনো কল্পনা করতে পারিনি কখনো আবার তোদের সঙ্গে এমনভাবে কথা বলবো, একসঙ্গে খাবার খেতে পারবো। ভেবেছি ঘরে থাকতে থাকতে একটা সময় মৃত্যুর কোলে ঢলে পড়বো। কথাগুলো বলছিল আর অঝরে কান্না করছিল স্বাধীনের বাবা। তারপর এক এক করে সবাই খাবার শেষ করে বসের রুমে বসে আড্ডা দিতে লাগে। তখনই সামিয়া সকলকে উদ্দেশ্য করে বলে, হলো আড্ডা, এখন ভাইয়ার বউ খুঁজতে হবে। মা, তুমি ঘটককে ফোন দিয়ে এখনই আসতে বলো। তারপর স্বাধীনের সৎ মা ফোন বের করে ঘটককে ফোন করে আসতে বলে। তারপর পুনরায় সবাই মিলে আড্ডা দিতে লাগে। তখনই স্বাধীনের ফোনে কেউ একজন ফোন করে। নাম্বারটা দেখে স্বাধীন বসার রুম থেকে উঠে ছাদের দিকে চলে যায়। ফোন রিসিভ করে স্বাধীন বলতে লাগে, কিরে, তোদেরকে না বারবার করে বলেছি কখনোই আমাকে এমন সময় ফোন করবি না, তো আজকে কেন ফোন করলি? ভাই, ফোন করেছি কিয়ার সাথে আজকে আরও একটা বড় দুঃসংবাদ আছে। আমেরিকা থেকে ইমরান খানের শোনা গেছে
ওরা নাকি পারমাণবিক অস্ত্র বানানোর জন্য নিউক্লিয়াস আনছে আমেরিকার কাছ থেকে। তারা সাধারণ বোমা বানিয়ে দেশের শত শত প্রাণ নষ্ট করে দিয়েছে। না জানি ওরা নিউক্লিয়াস বোমা তৈরি করলে এই বাংলাদেশের কী অবস্থা করবে। ওদেরকে যেভাবেই হোক আটকাতে হবে। আর ওদের কার্গো শিপ কখন এসে বন্দরে পৌঁছাবে? ভাই, গোপন সূত্রে খবর পেয়েছি যে একটা কার্গো শিপটা চট্টগ্রাম এসেছে, পৌঁছাবে রাত্রি 3টার দিকে। আপনি তো কোনোভাবেই ঢাকা থেকে চট্টগ্রামে অল্প সময়ের মধ্যে আসতে পারবেন না। সৌরভের এমন কথা শুনে স্বাধীন মুচকি হেসে বলতে লাগে, তোরা আমার শান্তশিষ্ট চেহারার পিছনে যে ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা কখনো দেখিসনি। 3টায় তাদের শিফট আসবে, তাই তো? দেখবি যে আমি 2টার দিকে পৌঁছে গেছি। ওকে ভাই, তাহলে আমরা কিন্তু আপনার আসার অপেক্ষায় থাকবো। ফোনটা কেটে স্বাধীন পেছনের দিকে ফিরতেই অবাক হয়ে যায়। চমকে উঠে থতমত খেয়ে বলতে লাগে, কিরে ভাই, তুই এইখানে? না মানে তুমি একটা ফোন পেয়ে তড়িঘড়ি করে উঠে আসলে, তাই ভাবলাম কোনো ব্যাড নিউজ আছে কিনা, তার জন্য উঠে আসলাম। কি হয়েছে ভাইয়া? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুই না। তুই তো জানিস আমি লুকিয়ে লুকিয়ে কলেজে পড়ি। একটা ফ্রেন্ড ফোন করেছিল, ওরা বলল কালকে নাকি ওরা চট্টগ্রাম যাবে ঘুরতে। আমাকেও যেতে বলল, বাট কিভাবে মাকে না বলে যাইবো বল? কেন ভাইয়া, কি হয়েছে? তুমি ঘুরতে যেতে পারবেন না? আমি মাকে ম্যানেজ করব, তুমি কালকে সকালের দিকে বেরিয়ে পড়ো। না রে ভাই, ওরা আজকে রাত 12টার দিকে রওনা দিবে। তো কি হয়েছে, রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নাও, 12টার দিকে বেরিয়ে যেও। তারপর মুস্তাফিজুরের সঙ্গে আরও কিছু কথা বলে ছাদ থেকে নেমে আসে স্বাধীন আর মুস্তাফিজুর। বসার রুমে এসে দেখে ঘটক এসে বসে আছে। স্বাধীনের মা এক এক করে ছবি দেখছে। তখনই স্বাধীন আর মুস্তাফিজুরকে দেখতে পেয়ে স্বাধীনের মা বলতে লাগে, বাবা দেখ তো, এই ছবিগুলোর ভেতরে তোর কোন মেয়েকে ভালো লাগে? তারপর মুস্তাফিজুর এক এক করে ছবিগুলো হাতে নিয়ে দেখতে লাগে। হঠাৎ করে একটা ছবি দেখে মুস্তাফিজুর চমকে যায়। ছবিটা ঘটকের দিকে এগিয়ে দিয়ে বলে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। তারপর ঘটক মুস্তাফিজুরের হাত থেকে ছবিটা নিয়ে দেখে বলে, কেন এই মেয়েটা বাদে কেন? আমি ওদের পরিবারের মেয়েকে বিয়ে করব, ওদের পরিবারকে নয়। আর আপনি তো বললেনই মেয়েটা অনেক ভালো, আর ওদের পরিবার যেমন খুশি তেমনই হোক না কেন, তাতে আমার কোনো যায় আসে না। তখনই মুস্তাফিজুর মা মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, দেখ বাবা, তাই বলে আমাদের লেভেল থেকে অন্য লেভেলের মেয়েকে তুই বিয়ে করবি? যদি বিয়ে করি তাহলে এই মেয়েটাকেই বিয়ে করব। দেখ বাবা, ছোট্ট বাচ্চার মতো জেদ করিস না। অনেক জোরাজুরি করার পরেও মুস্তাফিজুরকে কেউ মানাতে পারে না। স্বাধীন অনেক করে নিষেধ করে, বাট মুস্তাফিজুর কারোর কথা না শুনে বলে যে ওই মেয়েটাকেই বিয়ে করবে সে, মেয়েটির সঙ্গে বিয়ে দিতে। তারপরে ঘটক মুরগি সালামকে ফোন করে দিয়ে সম্বোধনার কথা বলে, কারণ এই শহরে স্বাধীনদের ফ্যামিলির অনেক নাম আছে। তারপর ঘটক তাদের সঙ্গে আরও কিছু কথা বলে চলে যায়। ঘটক চলে যেতে সামিয়া বসা থেকে উঠে তার ভাইকে জ্বালানোর জন্য বলে, কি ভাইয়া, ছবিটা দেখে মেয়েটার উপর এত ক্রাশ খেয়ে গেলি যে? ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করবি না? ছবি দেখে এই অবস্থা, না জানি বিয়ে করে আনলে কি হবে, আমাদেরকেই ভুলে যাবে। দেখো মা তুমি, আমার ছেলের উপর এতটুকু বিশ্বাস আছে যে ও কখনোই আমাদের ভুলবে না। ফাজলামি দুষ্টুমি করতে করতে রাত্রি যখন 10টা বেজে যায়, তখন যে যার রুমের দিকে চলে যায়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের চোখে ঘুম নাই। কখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে তখন সে বাসা থেকে বের হবে। হঠাৎ দরজায় কড়া শব্দে স্বাধীনের ধ্যান ভেঙে যায়। দরজা খুলে দেখে মুস্তাফিজুর দরজার সামনে দাঁড়িয়ে আছে। তারপর মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, ভাইয়া, তুই না তোর বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবি, তা এখনো রেডি হসনি? আমি তো আর মেয়েদের মতো মেকআপ করব না যে অনেক সময় লাগবে। ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, শুধু প্যান্ট আর শার্ট পরবো। তখনই স্বাধীনের দিকে কিছু টাকা এগিয়ে দিয়ে মুস্তাফিজুর বলতে লাগে, ভাইয়া এই নাও কিছু টাকা, তোমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে, অবশ্য তোমার টাকা লাগবে। না রে ভাই, আমার কাছে টাকা আছে, তোর টাকা লাগবে না। আমি জানি তোমার কাছে টাকা আছে, কিন্তু আমাকে বুঝাতে হবে না। কথাটি বলে স্বাধীনের হাতে টাকাগুলো গুছিয়ে দিয়ে সেখান থেকে মুস্তাফিজুর চলে যায়।
একটু পর পুরো বাড়ি যখন নিশ্চুপ হয়ে যায় তখন স্বাধীন চুপি চুপি তার লাগেজ নিয়ে বের হয়ে ড্রাইভারকে ডেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে স্বাধীন বাইরের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। এই শীতের রাতে ফুটপাতের ওপর শুয়ে আছে হাজারো শিশু। কারোর মা বাবা আছে, কারোর মা বাবা থেকেও নেই। ছেলেগুলো বাবা মা এখানে ফেলে চলে যায়, দেখলেই তো মায়া হয় এদের মা বাবা কিভাবে এখানে ফেলে গেছে। এই শীতে ফুটপাতের ওপর দিয়ে শুয়ে থাকা ছেলেগুলোর গায়ে শাল জড়ানো, কারোর গায়ে পলিথিন, কারোর গায়ে ব্যাগ, আবার কারো গায়ে খালি হয়ে শুয়ে আছে। চিন্তা করতে করতে এক পর্যায়ে স্বাধীনের গাড়ি এসে এয়ারপোর্টের সামনে ব্রেক করে। তারপর গাড়ি থেকে নেমে ড্রাইভারের উদ্দেশ্যে করে বলে, আঙ্কেল, এখন আপনি বাসায় চলে যান। আর যদি সকালে উঠে আমাকে খুঁজে, তাহলে বললেন যে আমার একটা কাজে আমি গ্রামের বাড়ি এসেছি। কথাটা শুনে ড্রাইভার গাড়ি নিয়ে চলে যায়। অন্যদিকে স্বাধীন এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ে। তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে একটা হেলিকপ্টার ভাড়া করেছে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, একজন সামান্য ছেলের কাছে এত টাকা আসলো কি করে। গল্পের সাথেই থাকুন, ঠিকই বুঝতে পারবেন। এত রাতে এখনো ফ্লাইটও নেই যেটা চট্টগ্রাম যাবে, তার জন্যই পার্সোনাল হেলিকপ্টার ভাড়া করেছে সে। তারপর হেলিকপ্টারে উঠে পড়ে সে। আগে থেকে জানে তার ছেলে পেলে এগুলো কোথায় থাকে। হেলিকপ্টার উড়ে চলেছে তার আপন গতিতে। আচ্ছা, আলোয় নিচের দিকে রাতের অন্ধকারে থাকা মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করছে হেলিকপ্টার জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে। তারপর একটু পর এসে হেলিকপ্টার ল্যান্ড করে তার দেওয়া লোকেশন অনুযায়ী অন্যদিকে গোডাউন থেকে এক এক করে ছেলে বের হয়ে হেলিকপ্টারের চারিদিকে ঘেরাও করে আর বন্দুক তাক করে আছে। অন্যদিকে হেলিকপ্টার পাইলট তো অবাক হয়ে বড় বড় চোখ করে বাইরের দিকে তাকিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, স্যার, আপনাদেরকে এখানে নামা উচিত হবে। কেন, কি হয়েছে? স্যার, নিচের দিকে তাকিয়ে দেখুন, বন্দুক তাক করে রয়েছে হেলিকপ্টারের দিকে। তুমি ভয় পেও না, ওরা গুলি করবে না। তুমি নির্ভয় হেলিকপ্টার ল্যান্ড করো, ওরা আমার ভাই ব্রাদার কিছুই করবে না। স্বাধীনের কথায় স্বস্তি নিঃশ্বাস ফেলে হেলিকপ্টার ল্যান্ড করে সে। তারপর স্বাধীন গেট খুলে বাইরে বের হতে সবাই বন্দুক নামিয়ে নেয়। ছেলেগুলোর মধ্যে থেকে একটা ছেলে এসে বলতে লাগে, ভাই, আমি তো কখনোই বিশ্বাস করি না যে আপনি চলে আসবেন। আমরা সবাই একান্ত প্রস্তুতি নিচ্ছি মিশনে যাওয়ার। আপনি বলেছিলেন যে আসবেন, আমরা অনেক চিন্তা রয়েছিলাম, বাট বিশ্বাস ছিল আসবেন, দেখেন এসে পড়লেন। আমি একবার কথা দেই, যেভাবে হোক আমি আসবো। কথাগুলো বলেই গোডাউন ঘরের ভেতরে প্রবেশ করে তারা। অন্যদিকে হেলিকপ্টার চলে যায়। তারপর স্বাধীন সৌরভের সঙ্গে আর কিছু ছেলেপেলের সঙ্গে কিভাবে কি করবে সেগুলো নিয়ে ডিসকাস করতে লাগে। তাদের মধ্যে থেকে হঠাৎ করে একটা ছেলে বলতে লাগে, তোমরা তা নিয়ে কোনো টেনশন করো না, কারণ নিউক্লিয়ার যারা বহন করে তাদের সঙ্গে কখনোই ভারী অস্ত্র থাকে না, সাধারণ বন্দুক থাকে। তাও জানলে অবাক হবে, বিনা প্রয়োজনে বন্দুক চালানো নিষিদ্ধ। নিউক্লন ভয়ঙ্কর একটা পদার্থ। তারপর স্বাধীন ছেলেদের গুলোকে আরো ভালোভাবে বুঝিয়ে দিতে লাগে কি দিয়ে কি করতে হবে। স্বাধীন তার ছেলে পেলেদেরকে বুঝাতে বুঝাতে রাত 2টা বেজে যায়। তারপর তারা গোডাউন ঘর থেকে বের হয়ে গাড়ি নিয়ে বন্দুকের উদ্দেশ্যে রওনা হয়। তারপর লুকিয়ে লুকিয়ে সবাই বন্দরে প্রবেশ করে। স্বাধীনের প্ল্যান অনুযায়ী যে যার জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। অনেকক্ষণ পর একটা কারোর শিপ আসে বন্দরে। কার্গো শিপ এসে বন্দরে দাঁড়াতে কালো পোশাক পরে অনেকগুলো ছেলে শিপের ভেতরে ঢুকে পড়ে। তারপর এক এক করে 3টা কন্টেনার গাড়িতে লোড করে। স্বাধীনের বুঝতে সময় লাগে যে কোন কন্টেইনারের তারা পারমাণবিক নিউক্লিয়াস আনছে। পরে প্রত্যেকটা ছেলেকে উদ্দেশ্য করে স্বাধীনের কাছে থাকা উকি টকিটা চালু করে বলে, ওরা ভেবেছে আমাদেরকে ভুল বুঝিয়ে অন্যদিকে নিয়ে যাবে, তাই কিছু ছেলে 3টা ট্রাক ফলো করো আর ট্রাকটা আমাদের দখলে নিয়ে নাও। একটু পর ট্রাকটা বন্দর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীনের ছেলে পেলে ট্রাকের উদ্দেশ্যে করে রওনা হয়। অনেকক্ষণ সময় হওয়ার পরে আরও একটা কন্টেইনার আসে। কন্টেইনারের চারপাশে অনেকগুলো কালো পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। স্বাধীনের আর বোঝার বাকি রইল না যে এইটাতে পারমাণবিক নিউক্লিয়াস আছে। তারপর প্রত্যেকটা ছেলেদেরকে বলে,
যে যার পজিশন নিয়ে নাও। তারপর যে যার পজিশন নিয়ে নেয়। কন্টেনার ট্রাকটাকে লোড করে যেই সেখান থেকে বের হতে যাবে অমনি চারিদিক থেকে সেইখানে থাকা কালো পোশাক পরা ছেলেদের উপরে গুলি চলতে লাগে। বন্দুকগুলোতে সাইলেন্সার লাগানো থাকার কারণে কোনো দিক থেকে গুলি হচ্ছে কেউ টেরই পাচ্ছে না। মিনিটেই সেইখানে থাকা প্রায় 100 ছেলের মতো ছেলে সেইখানে তাদের নিথর দেহ লুটিয়ে পড়ে। তখনই উকিটুকি অন্য পাশ থেকে উত্তর আসে, কন্টেনারগুলো আমাদের গোডাউন ঘরে নিয়ে আয়, আমরা জলদি আসছি। তারপর সবাই এক এক করে যে এই কন্টেনারটা নিউক্লিয়াস আছে সে কন্টেনার দিয়ে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় সেখানে থাকা ছেলেগুলো কেউ আর বেঁচে নেই, সবাই মরে আছে। তারপর সবাইকে এক একত্র করে বেঁধে সেখানে রেখে আসে আর একটা চিঠি লিখে তাদের মুখের ভেতরে ঢুকিয়ে দিয়ে আসে। তারপর কন্টেনার ভর্তি নিউক্লিয়াস নিয়ে আরেকটা শিপে তুলে মাঝ সমুদ্রে গিয়ে কন্টেনার খুলে সেই নিউক্লিয়াস পারমাণবিকগুলো পানিতে ফেলে দেয়। তারপর পুনরায় তারা বন্দরের দিকে চলে আসে। শিপ থেকে নেমে তারা সবাই তাদের গোডাউন ঘরে চলে যায়। গোডাউন ঘরে গিয়ে সবাই আনন্দে নাচতে লাগে। তারা নিজেরাও জানে না যে দেশের জন্য কতটা উপকার করেছে তারা। তারপর স্বাধীন সকলকে উদ্দেশ্য করে বলে, আমার পক্ষ থেকে তোমাদের পেমেন্টটা আজ থেকে প্রত্যেক মাসে ডাবল পাবে। কথাটা শুনে অনেক খুশি হয়। তারপরে তাদের সঙ্গে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে সেই গোডাউনের ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, কিরে তোর ছেলে পেলেদের কে এত করে ফোন করছি, ফোন রিসিভ করস না কেন ওরা? আর তোকেও সে কখন থেকে ফোন করছি কিন্তু কোনোভাবে তোর ফোনেও পাচ্ছেন না তোকে। পুরো রাতে ঘুমাতে পারিনি চিন্তায়। কথাটা বলেই ফোনের এই পাশে থাকা লোকটা কাঁদতে লাগে। কিরে কান্না করছিস কেন? কি বলছিস তুই? আর কিভাবে হলো? আমি তো এখন পথে বসে যাব, কারণ আমার জীবনে যা উপার্জন ছিল সব দিয়েই আমি এই ডিলটা করেছি। শুধুই পারমাণবিক নিউক্লিয়াসগুলো ভারতের 7 স্টারে পার করতে পারলেই আমার কোটি কোটি টাকা লাভ করতে পারতাম। দাঁত কটমটিয়ে ওই পাশ থেকে ইমরান খান বলতে লাগে, আমি যাও ভেবেছিলাম 15 তারিখে আসব, বাট আমি এর আগে আসব। আমার ছোট ভাইকেও মেরেছে, আমি কিছু বলিনি, কিন্তু এখন আর ওরা বাঁচতে পারবে না। অন্যদিকে তাদের সব কথোপকথন একজন শুনছিল আর হা হা করে হাসছিল। ইমরান খান, তুই যতই চেষ্টা করিস না কেন আমাদেরকে কখনোই ধরতে পারবি না। আর আমরা গোপনে গোপনে তোর সবকিছু ধ্বংস করে ফেলবো। তোকে পথে বসিয়ে ধারে ধারে ভিক্ষা না করলে আমাদের শান্তি হবে না। তারপর ইমরান খান লোকটির সঙ্গে আরো কিছু কথা বলে ফোন রেখে দেয়। ফোন রেখে দিয়ে ফোন ফ্লোরে ছুঁড়ে মারে, ঠাস করে সোফায় বসে পড়ে। রাগে যেন তার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। দাঁত কটমট করে আনমনে বলতে লাগে ইমরান খান, এতদিন মুখ বুজে ওদের সব কার্যক্রম সহ্য করেছে, কিন্তু আর নয়। আমি পুরো পথে বসে গেছি, তাতে কি হয়েছে? ওদেরকে আমি মেরে তবেই শান্ত হব আমি। তখনই ইমরান খানের সামনে তার মেয়ে এসে বলতে লাগে, বাবা কি হয়েছে? ফোন এমন আছড়ে মেরেছো কেন? আর এমন রেগে আছো কেন? নিমিষে রাগকে কন্ট্রোল করে ইমরান খান তার মেয়ের থেকে উদ্দেশ্য করে বলতে লাগে, মা, তুমি এসব কিছুই বুঝতে পারবে না। আমি আগামীকাল বাংলাদেশের যাচ্ছি, তুমি কি যাবে আমার সাথে? তা বাবা, আমার বাংলাদেশ ভালো লাগে না। আমেরিকাতেই আমি অনেক ভালো আছি, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারি, মौज মাস্তি করতে পারি। বাট বাংলাদেশে এমনভাবে চলাফেরা করলে দেখো না কেমনভাবে সবাই তাকায় আমার দিকে। আচ্ছা মা, তো আমেরিকাতেই থাক, আমি বাংলাদেশে যাব, একটা কাজ শেষ করে আবার চলে আসব। হ্যাঁ বাবা, কতদিন লাগতে পারে? তাও তো বলা যাচ্ছে না, বাট আশা করি 15-20 দিনের মধ্যে লাগবে। তাহলে ম্যানেজার আঙ্কেলকে বলে যাও আমাকে টাকা দেওয়ার জন্য। যখন আমার টাকার দরকার হয় ম্যানেজার আঙ্কেলকে বললে যেন ম্যানেজার আঙ্কেল আমায় দেয়। আচ্ছা মা, আমি ম্যানেজারকে বলে যাব।
অন্যদিকে ঘুম থেকে উঠে এক বোতল পানি নিয়ে গোডাউন ঘরের বাইরে এসে বোতল থেকে পানি দিয়ে মুখ ধুতে লাগে স্বাধীন। এক এক করে স্বাধীনের সব ছেলে পেলেগুলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর স্বাধীন তার পকেট থেকে অনেকগুলো টাকার বান্ডিল বের করে সবাইকে দেয়, আর স্বাধীন সবাইকে উদ্দেশ্য করে বলে, এই নাও টাকা, এখন যে যার বাসায় চলে যাও। আবার যখন তোমাদেরকে ডাকবো তখন চলে এসো। আর হ্যাঁ, এই কন্টেনারে যে ফলগুলো আছে এইগুলো রাস্তার পাশে পড়ে থাকা ছেলেদেরকে দিয়ে যাও। স্বাধীনের কথা অনুযায়ী সবাই যে যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কন্টেনারে থাকা ফলমূলগুলো রাস্তার পাশে থাকার লোকদেরকে দেয় তারা। তারপরে যে যার বাসায় চলে যায়। শুধু স্বাধীন সৌরভ গোডাউনে ঘরে আছে। তখনই সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, তুই তো সত্যি করে বলবি এত টাকা কই থেকে পাস? আমার জানা মতে তো তুই কোনো বিজনেস করিস না যার থেকে তোর এত টাকা আসবে। আর যে কাজ করিস এতে তোর সরকার কেন কোনো লোকই আমাদের সাহায্য করবে না, কারণ যা পাই সব শেষে সেগুলো ধ্বংস করে দেয়। সৌরভের মুখ থেকে এমন কথা শুনে স্বাধীন একটু মুচকি হাসে। তারপর সৌরভকে উদ্দেশ্য করে স্বাধীন বলতে লাগে, শোন, এখনও তুই আমার সম্পর্কে ভালো করে কিছুই জানিস না। আমার জীবনের 1%ও তুই এখনও জানতে পারিসনি। সময় হোক, তুই সব জানতে পারবি। এখন শুধু মূল লক্ষ্য কিভাবে ইমরান খানকে পথে নামানো যায়, রাস্তার ভিখারি করা যায়, কিংবা ওকে এই পৃথিবী থেকে চিরতরে শেষ করা যায়। কথাটি বলে স্বাধীন হাসতে লাগে কটুক্ত সুরে। তখনই পুনরায় সৌরভ স্বাধীনকে উদ্দেশ্য করে বলেন, তোকে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ইমরান খানের ফোন আমি ট্র্যাক করেছি। ও কখন আর কার সঙ্গে কথা বলে সব জানতে পারি। ইমরান খান এখনকার যে গ্যাংদেরকে ভাড়া করেছিল, সেই গ্যাংয়ের লিডারকে ফোন করেছিল। ও বলল যে খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসবে। বাট জাস্ট বেট বলে নিও। এখন আমরা লক্ষ্য রাখবো কবে বাংলাদেশে টু আমেরিকার প্রত্যেকটা ফ্লাইট কখন বাংলাদেশে আসে। সৌরভের এমন কথা শুনে স্বাধীন অনেকটা খুশি হয়। তারপর পকেট থেকে 2টা টাকার বান্ডিল বের করে সৌরভের হাতে দেয় আর ওকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই আমার অনেক হেল্প করেছিস। তুই আমার বন্ধু না ভাই? আর এই নিয়ে সামান্য কিছু টাকা। ইমরান খানকে শেষ করতে পারলে আমি তোকে এর থেকে খুব বেশি টাকা দেব। শুধু তুই আমার সঙ্গে থাকবি, আর আমি যখন যা করতে বলবো তোর ছেলেপেলেদেরকে দিয়ে সেগুলো কাজ করাবি। ওকে, তোকে এই নিয়ে কিছু ভাবতে হবে না। আমার জীবন থাকতেও আমি তোর সঙ্গে কখনো বাটপারি করব না। তুই হয়তো জানিস এই লাইনে অনেক বাটপারি হয়, বাট আমি সৌরভ কখনো কারোর সঙ্গে বাটপারি করিনি। আমি জানি তুই কখনো আমার সঙ্গে বাটপারি করবি না, তারপরও ভয় হয় যদি তীরে এসে তরি ডুবে যায়। আর যখন যা করবি মনোযোগ দিয়ে করবি, চারপাশটা দেখে কাজ করবে। কোনোভাবেই ওরা যেন টের না পায় আমি কিংবা তুই কিংবা তোর ছেলে পেলে এই কাজগুলোর সঙ্গে জড়িত। তাহলে কিন্তু ওরা আমাদেরকে এক এক করে শেষ করে ফেলবে। ওকে, তোকে এই নিয়ে ভাবতে হবে না। আমি যখন যা করি ভেবেচিন্তেই করব। তারপর সৌরভের সঙ্গে আরও কিছু কথা বলে গোডাউন ঘরের সিকিউরিটি গার্ড, অর্থাৎ একটা বড় আঙ্কেল, স্বাধীন তার ব্যাগ থেকে আরও একটা টাকার বান্ডিল দিয়ে বলতে লাগে, আঙ্কেল, এই নিন আমার পক্ষ থেকে সামান্য কিছু উপহার। আপনি তো এই গোডাউন ঘরটা দেখাশোনার দায়িত্ব আছে। যখন আমরা না থাকি তখন দেখাশোনা করেন। একটা জিনিস খেয়াল রাখবেন, কোনোভাবেই যেন এই গোডাউন ঘরের ভিতরে অপরিচিত ব্যক্তিরা প্রবেশ করতে না পারে। বাবা, আমি আমার জীবন দিয়ে তোমার এই গোডাউন ঘর হেফাজত করব। আরে জানো বাবা, আজকে আমার টাকার অনেক দরকার ছিল। তুমি হয়তো না দিলেও আমি এমনিতেও তোমার কাছে গিয়ে টাকা চাইতাম। মেনু আঙ্কেল, তোমার এত টাকার দরকার কিসের? আসলে বাবা, আমার ছেলের সেমিস্টার ফিস দেওয়ার জন্য কল করেছিল কালকে, বাট আমার কাছে তো টাকা নেই। তাই বলেছি আমি দেখি কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। এই টাকাগুলো দিলে অনায়াসে 2-3টা সেমিস্টার ফিস দিয়ে দিতে পারবে। বৃদ্ধ মুখ থেকে এমন কথা শুনে স্বাধীনের অনেক খারাপ লাগে। পুনরায় তার ব্যাগ থেকে আরও একটা টাকার বান্ডিল বের করে বুড়োটার হাতে দেয় আর বলতে লাগে, এইটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমার ছেলের জন্য সামান্য গিফট। না বাবা, আমি টাকাগুলো নিতে পারবো না।
সরি, আমি আমার কাজের বিনিময়ে অন্য কোনো টাকা নিতে পারবো না বাবা। আমি তো বললামই, এইটা আমার পক্ষ থেকে তোমার ছেলের জন্য সামান্য গিফট, আর তুমি যদি টাকাগুলো না নাও আমি অনেক মন খারাপ করব। স্বাধীনের জড়াজড়িতে একটা সময় বৃদ্ধ লোকটি স্বাধীনের কাছ থেকে টাকাগুলো নিয়ে নেয়। তারপর স্বাধীন বৃদ্ধ লোকটির সঙ্গে আরও কিছু কথা বলে। গোডাউন ঘরে এসে তার ফোন বের করে একজনকে ফোন করে আসতে বলে। আমি আমার গোডাউন ঘরে আছি, তুই জলদি গাড়ি নিয়ে আয়। স্বাধীন সেইখানে 5 মিনিট অপেক্ষা করতে লাগে গাড়ি আসার জন্য। একটু পর স্বাধীনের সামনে একটা রোলস কার এসে ব্রেক করে। তারপর স্বাধীন দরজা খুলে গাড়িতে প্রবেশ করে। কিরে, কেমন কাটছে তোর দিনকাল? চললেই ভালো। তারপর স্বাধীন সেই ড্রাইভার ছেলেটির সঙ্গে আরও কিছু কথা বলতে লাগে। আসলে সে সামান্য ড্রাইভার নয়, এই চট্টগ্রামের সব থেকে ধনী এবং রিচ পরিবারের ছেলে। এর জন্যই এক জায়গা থেকে এক জায়গায় যেতেও সব সময় রোলস কিংবা মার্সিডিজ ব্র্যান্ডের মতো কার ইউজ করে। আপনারা হয়তো অবাক হচ্ছেন, সামান্য একটা ছেলে সঙ্গে এত কোটি কোটি টাকার মালিকের ছেলের কিভাবে সম্পর্ক। গল্পের সাথে থাকুন, ঠিকই জানতে পারবেন। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গাড়ি এসে ব্রেক করে এয়ারপোর্টের সামনে। তারপর স্বাধীন ছেলেটার সঙ্গে আরও কিছু কথা বলে বিদায় জানিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে। তারপর পুনরায় একটা ব্যক্তিগত হেলিকপ্টার ভাড়া করে এসে টাকার উদ্দেশ্যে রওনা দেয়। কালকের মতো আজকে আর রাতে এসে ঢাকায় যাচ্ছে না, দিনের বেলা ঢাকা যাচ্ছে। হেলিকপ্টার থেকে নিচের দিকে তাকালে অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর সুন্দর গাছপালা। মহান কবি কোন রাজ্যে ভরেছে ধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, কেন বলেছে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে স্বাধীন। এভাবেই প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। হজরত শাহজালালের আন্তর্জাতিক বিমানবন্দরে এসে হেলিকপ্টার ল্যান্ড করে। তারপর হেলিকপ্টার থেকে বের হয়ে তাদের বাসার ড্রাইভার আঙ্কেলকে ফোন করে বলতে লাগে, আঙ্কেল, এখন আপনি কোথায় আছেন? অনেক ভালো করেছো, এখন এয়ারপোর্টে চলে আসো, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তার স্বাধীন এয়ারপোর্টের ভেতরে বসে থাকে। একটু পর স্বাধীনের গাড়ি আসাতে এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে বসে তারপর গাড়িতে করে সোজা বাসায় চলে আসে। দরজাতে নক করতে কাজের মেয়ে এসে দরজা খুলে দেয়। তারপর স্বাধীন চুপিচাপি রুমে চলে যায়। তার গায়ে থাকা জামা কাপড়গুলো খুলে পুরাতন আর সে যে জামা কাপড়গুলো পরে সেগুলো পরে নেয়। তারপর সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে বাইরে। তারপরে বাসার নিচে এসে রান্নার কাজে হাত দেয়। কাজের মেয়ে রান্না করছে। হঠাৎ কিচেন রুমে স্বাধীনকে দেখতে পেয়ে কাজের মেয়ে বলতে লাগে, স্যার, আপনার তো এখানে আসা নিষেধ আছে। বড় স্যারের কড়া নির্দেশ, সে হককল কাজের মেয়েগুলোকে বইলাইছে আপনার কোনোভাবেই যেন আর কোনো কাজ করতে না দেওয়া হয়। আর আপনি কই গিয়েছিলেন? মেম সাহেব সেই সকাল থেকে আপনাকে খুঁজছি। এই একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। আর তুমি এখন সরো বাবা না বলে। আমার রান্না ছাড়া মা আর বোন অন্য কেউ রান্না খেতে পারে না, আমি ভালো করেই জানি। ওনারও উপর দিয়ে যতই আমাকে বকাবকি করুক না কেন, কিন্তু ওনারাও আমাকে অনেক ভালোবাসে। না স্যার, আপনাকে কোনোভাবেই কিচেনের রুমে ঢুকতে দেওয়া যাইবে না। আপনি জানতো এখন এখান থেকে আমাদেরকে রান্না করতে দেন। তারপর স্বাধীন অনেকভাবে কাজের মেয়েগুলোকে বুঝতে লাগে, বাট কাজের মেয়েরা নাসুরবান্দা, স্বাধীনের কোনো কথা শোনে না। সব শেষে কাজের মেয়ের কথায় স্বাধীন হাল ছেড়ে সেখান থেকে চলে যায়। সুজাতা রুমে চলে যায়। তারপর ফোন বের করে নিউজ পেটে ঘোরাঘুরি করছিল। হঠাৎ একটা খবর দেখতে তার চোখ আটকে যায়। খবরটা ছিল ঠিক এরকম। রাত্রিতে বন্দর দিয়ে চোরাচালানি হওয়ার সময় দুই পক্ষের গোলাগুলিতে প্রায় নিহত হয় 100 জন গ্যাংস্টার ছেলেরা। তাদের কে বা কোন গ্যাং মেরেছে সে নিয়ে তদন্ত করা হচ্ছে। নিউক্লিয়াস বোমা তৈরি করার জন্য বাংলাদেশ ছিল অনেকগুলো পরমাণু নিয়োগ, তা নিয়ে তাদের দুই পক্ষের অনেক গোলাগুলি হয়, তখনই তারা নিহত হয়। এমন খবর শুনতে পেয়ে স্বাধীন একটু মুচকি হাসে, মনে মনে ভাবতে লাগে, না, আমি বাংলাদেশের মানুষদেরকে যা বোঝাতে চাইছিলাম তাই বুঝেছে তারা। এরা ছিল বাংলার শত্রু, রাসেল দর্শনের শত্রু, এরা ছিল বাংলাদেশের মানুষের শত্রু, তাই এদেরকে মেরে ঠিক কাজ করেছি আমি। তারপর নিউজ পেটের
আর একটু নিচে যেতেই মানুষের কমেন্টগুলো দেখতে লাগে স্বাধীন। কমেন্টগুলোতেও ঠিক এই রকম। এমনও হাজারো কমেন্ট দেখতে পায় স্বাধীন, ভালো খারাপ উভয় কমেন্টে আছে সেইখানে। তারপর স্বাধীন ফোনটা সাইডে রেখে ঘুমিয়ে যায়, কারণ পুরো রাতটার তার জাগা, সকালে অল্প কিছুক্ষণ ঘুমিয়েছিল সে, তাই অনেক ক্লান্ত। ঘুম ভাঙিয়ে বিকেলের দিকে। তারপর স্বাধীন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বসা রুমে এসে দেখে স্বাধীনের মা, বাবা, ছোট বোন তিনজনে মিলে টিভি দেখছে। এমন দৃশ্য দেখে নিমিষেই স্বাধীনের অনেক ভালো লাগে, আরাম মনের ভাবতে লাগে। না জানি এমন দৃশ্য জীবনে আর কখনো দেখতে পাবো কিনা, কখনো কল্পনাও করিনি। আল্লাহর হাজার হাজার কৃপা যে আমার বাবাকে সুস্থ করে তুলেছেন। তারপর সেইখানে আর না দাঁড়িয়ে থেকে স্বাধীন তার মা, বাবা, ছোট বোনের কাছে গিয়ে বসে একসঙ্গে টিভি দেখতে লাগে। তখনই পাশ থেকে স্বাধীনের সৎ মা স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কি রে বাবা, কই গিয়েছিলি তুই? আজকে পুরো দিনটা তোকে বাসায় দেখলাম না। কোনোদিন স্বাধীন তার সৎ মায়ের মুখ থেকে এমন কথা শুনে অবাক এর অষ্টম পর্যায়ে পৌঁছায় যায়। ওইখানে কিনা তার সৎ মা কখনো কুত্তার বাচ্চা খারাপ ভাষায় গালি ছাড়া কখনো কথাই বলেনি, সেখানে আজকে কিনা বাপ বলে ডাকছে। কথাগুলো ভেবে স্বাধীনের চোখ দিয়ে অস্ত্র বের হতে লাগে। স্বাধীনের সৎ মা সোফা থেকে উঠে স্বাধীনের পা ধরতে যাবে, অমনি স্বাধীনতা সৎমার হাত ধরে বলতে লাগে, মা তুমি কি করছো? বাবারে, তোর উপর আমি অনেক অন্যায় অত্যাচার করেছি, প্লিজ আমাকে মাফ করে দে। আমি কখনো ভাবতেও পারিনি যে তোকে এত অত্যাচার করার পরও তুই এখানে থাকবি। শুধু ভাবতাম তুই থাকলে আমাদের সম্পত্তির ভাগ দিতে হবে, কিন্তু এতটুকু বুঝতাম না যে তুইও তোর বাবার ছেলে। প্লিজ বাবা, তুই আমাকে মাফ করে দে। মা এমনভাবে বইলো না, তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক। তারপর স্বাধীন তার মায়ের সঙ্গে আরও অনেক কথা বলতে লাগে। তখনই বাসার ভেতর প্রবেশ করে স্বাধীনের ছোট ভাই মোস্তাফিজুর। বাসার ভেতরে প্রবেশ করে মোস্তাফিজুর তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, কালকে যে মেয়েটাকে দেখলাম, তুমি কি গিয়ে ওর ভাইয়ের সঙ্গে কথা বলেছো? মোস্তাফিজুরের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। কেউ ভাবতেও পারে না যে মোস্তাফিজুর বাইরে থেকে এসে এমন কথা বলবে তার মাকে উদ্দেশ্য করে। তখনই পাশ থেকে সামিয়া বলতে লাগে, মা, ভাইয়া বুঝি বিয়ের জন্য মরিয়া হয়ে পড়েছে। বলো বলো, ওই মেয়েটির ভাইয়ের সঙ্গে কি বললে? ভাইয়াকে বলো। আরে তুই চুপ কর, তুই এত কথা বলিস না। কিছুদিন পর তোকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। মায়ের মুখ থেকে এমন কথা শুনে নিমিষেই সামিয়ার হাসি মাখা মুখ চুপসে যায়। তারপর পুনরায় মোস্তাফিজুরকে উদ্দেশ্য করে তার মা বলতে লাগে, শোন বাবা, এই মেয়েটির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আর বলেছে আগামীকাল তাদের বাড়িতে যেতে তার বোনকে দেখার জন্য। আর তুই এমন পাগল হয়েছিস কেন বিয়ে করার জন্য? আগে তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয় তো। কেউ তোর অফিসের কাজ দেখাশোনা করে না, মাঝে মাঝে তুমি শুধু গিয়ে অফিসের সব হিসাব কানুন দেখো। আর এত বড় অফিস প্লাস কলেজ দুটোই সামলাতে হয় আমাকে। ভেবে দেখেছো মাথার উপর দিয়ে কতটা প্রেশার যায় আমার? তাই আজকে সব ফাইল নিয়ে এসেছি বাসায়, ভাইয়াকে দিয়ে করিয়ে নিব। মুস্তাফিজুরের মুখ থেকে এমন কথা শুনে মুস্তাফিজুরের মা বড় বড় দৃষ্টিতে স্বাধীনের দিকে তাকায়। তখনই মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, কি বাবা, স্বাধীন কি তোর ফাইল বোঝে? আমার জানা মতে ও তো মাত্র ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। তুমি তো ওকে পড়তে দাওনি, বাট ভাইয়া লুকিয়ে লুকিয়ে পড়েছে। আর এখন ভাইয়া বিজনেসের উপর গ্রাজুয়েশন করছে। মুস্তাফিজুরের এমন কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে যায়। কথাটা বলেই মুস্তাফিজুর সোজা তার রুমে চলে যায়। অন্যদিকে সবাই স্বাধীনের দিকে বড় বড় দৃষ্টিতে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে কাজের মেয়ে বলতে লাগে, ম্যাডাম, আপনাদের জন্য খাবার রেডি করেছি, এসে খেয়ে নিন। তারপর সবাই এক এক করে খাবার টেবিলে গিয়ে বসে পড়ে। শুধু মুস্তাফিজুরের আসার অপেক্ষা করতে লাগে তারা। একটু পর মুস্তাফিজুরে চলে আসে। তারপর সবাই একত্রে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে সবাই আবার বসার রুমে বসে টিভি দেখতে লাগে। তখনই মুস্তাফিজুর তার রুমে গিয়ে কিছু ফাইল নিয়ে এসে স্বাধীনের হাতে দেয় আর বলে, ভাইয়া, এই 3টা ফাইল নাও, আর আজকে রাতের ভেতরে কমপ্লিট করে দিও। ওকে, আমি আজকে রাতেই ফাইলগুলো কমপ্লিট করে দিচ্ছি। তারপর স্বাধীন ফাইলগুলো নিয়ে বসার রুমে কোনায় গিয়ে ল্যাপটপে ফাইলগুলো কমপ্লিট করতে লাগে।
এভাবে কেটে যায় প্রায় 2টা ঘন্টা। স্বাধীনের কাজও শেষ। পুনরায় মুস্তাফিজুরের কাছে এসে ফাইলগুলো এগিয়ে দিয়ে বলতে লাগে, মাত্র 2 ঘন্টা করতে লাগলো ফাইলগুলো, আর এমন ভঙ্গিমার করলে যে আজকের পুরো রাত লাগবে। মুস্তাফিজুর পিছন থেকে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আমি কি তোমার মতো এত বড় গ্রাজুয়েশন কমপ্লিট করেছি যে আমার মাত্র 2 ঘন্টার ভেতরে ফাইল হয়ে যাবে? মুস্তাফিজুর আর স্বাধীনের খুনসুটি দেখছে সবাই। এভাবে রাত্রি যখন 11টায় বেজে যায় তখন সবাই যেটার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল। স্বাধীনের ঘুম ভাঙে আজানের শব্দে। তারপর ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বাসায় থেকে বের হয়। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে সকালের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল। অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করে বাসার উদ্দেশ্যে রওনা হয় স্বাধীন। বাসায় গিয়ে দরজায় নক করতে স্বাধীনের সৎ মায়ের এসে দরজা খুলে দেয়। তখনই স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কিরে বাবা, কই গেছিলি এত সকালে? স্বাধীন তার মায়ের মুখ থেকে এমন কথা শুনে অনেক খুশি হয়। তার মনে নেই কোনোদিন আগে তাকে এইভাবে ডেকেছিল। কথাগুলো ভাবতেই স্বাধীনের চোখ বেয়ে পানি বের হতে লাগে। তখনই স্বাধীনের সৎ মা সেদিনকে উদ্দেশ্য করে বলে, পাগলা ছেলে, কান্না করছিস কেন? না, এমনি চোখে কি জানি পড়েছে। তারপর স্বাধীন বসার রুমে গিয়ে বসে টিভিতে খবর দেখছিল। তখনই স্বাধীনের সৎ মা স্বাধীনের কাছে এসে বলতে লাগে, যা বাবা, তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, তোর ভাইয়ের যে বাসায় বিয়ে ঠিক হয়েছে আমরা সেখানেই যাব। তারপর স্বাধীন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নেয়। তারপরে নিচে এসে দেখে সবাই খাবার টেবিলে তার জন্য অপেক্ষা করছে। তারপর স্বাধীন এবার টেবিলে গিয়ে বসে খাবার খেতে লাগে। তখনই পাশ থেকে সামিয়া হাসি মাখা কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া, আমি তো কনফিউজ, তোর বিয়ে নাকি মুস্তাফিজুর ভাইয়ের বিয়ে? আমি কিছুই বুঝতে পারছি না। কেন আমার বিয়ে হতে যাবে কেন? মোস্তাফিজুরের বিয়ে? না মানে এমন করে সেজে এসেছিস তার জন্যই বললাম। সামিয়ার মুখ থেকে এমন কথা শুনে সবাই হা করে হাসতে লাগে। একটু পর খাওয়া দাওয়া শেষ হলে বসে কিছুক্ষণ সবাই আড্ডা দেওয়ার পর যখন 11টা বেজে যায় তখন গাড়ি নিয়ে রওনা হয় মুস্তাফিজুর যে বাড়িতে বিয়ে করবে সে বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর গিয়ে গাড়ি ব্রেক করে মুস্তাফিজুর যে বাড়িতে বিয়ে করবে সেই বাড়ির সামনে। তারপর গাড়ি থেকে নেমে এক এক করে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়িটা দেখতে অনেক সুন্দর। বাড়ির সামনে দিয়ে সোজা রাস্তা, 2 সাইডে অনেকগুলো ফুলের গাছ লাগানো। এ যেন এক মনোমুগ্ধকর পরিবেশ। আর একটু এগোতে সবাই অবাক হয়ে যায়, কারণ দেখতে পায় অনেকগুলো বডি বিল্ডার ব্যায়াম করছে আর তাদের সঙ্গে একটা মেয়ে মারামারি করছে। স্বাধীন সহ সবাই হা হয়ে তাকিয়ে আছে মেয়েটির মারামারি দেখে। হঠাৎই মেয়েটির চেহারা দেখে স্বাধীন চিনতে পারে সেই দিনের ওই মেয়েটা। স্বাধীন সেদিকে কোনো ভ্রুক্ষেপ না জানিয়ে সোজা দরজার সামনে গিয়ে কলিং বেল বাজায়। একটু পর দরজা খুলে দেয় সেই বাসায় থাকা একটা কাজের মেয়ে। তারপর বাসার ভেতরে এক এক করে প্রবেশ করে সবাই। তারপর বসার রুমে গিয়ে বসে পড়ে। একটু পর এক এক করে মেয়ের মা বাবা এসে তাদের সঙ্গে কৌশল বিনিময় করতে লাগে। তখনই তাদের সামনে একটা লোক এসে দাঁড়িয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে ভাই, আপনি এখানে? কথাটা শুনে স্বাধীন লোকটার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে আদৌ লোকটাকে চেনে কিনা। অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও স্বাধীন চিনতে পারছে না লোকটিকে। আবারও গলা কাটা সালাম স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আরে ভাই, আপনি আমাকে চিনছেন না? আমি সালাম, সবাই মুরগি সালাম বলছেন। আপনার যে কোম্পানিটা আছে না ঢাকা শহরে, সেই কোম্পানি আমি দেখাশোনা করছি ঢাকা শহরের সব বড় বড় মাস্তানের হাত থেকে। স্বাধীন এমন কথা শুনে লোকটিকে উদ্দেশ্য করে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। তখনই স্বাধীন মুরগি সালামকে চোখ দিয়ে চুপ করতে বলে মুরগি সালাম স্বাধীনের ইশারা বুঝতে পেরে চুপ হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলতে লাগে, ও আমার দেখার ভুল, আমি ভেবেছি অন্য কেউ। সরি, বাই দ্য ওয়ে, আমি হচ্ছে শারমিনের বড় ভাই। তারপরে এক এক করে সবাই পরিচিত হতে লাগে।
তারপর তারা অনেকক্ষণ কথা বলতে লাগে একে অপরের সঙ্গে। একটু পর সেইখানে শারমিনকে নিয়ে আসা হয় সেজেগুজে। অন্যদিকে শারমিন তো ওইখানে মোস্তাফিজুরকে দেখে অবাক হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে সবাইকে চা দিতে লাগে। তখনই মোস্তাফিজুরের বাবা শারমিনের চায়ের অনেক প্রশংসা করতে লাগে। তারপর সবাই মিলে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগে। হঠাৎ মুস্তাফিজুরের বাবা সবাইকে উদ্দেশ্য করে বলে, এইখানে আমাদের কথা বললে তো হবে না, ছেলে মেয়ের উভয়ের মত আছে। আমি বলি কি ওদেরকে একটু পার্সোনাল কথা বলতে পাঠানো হোক। হ্যাঁ, আমিও তাই বলি। তারপরও তারা দুইজন উঠে যখন সেইখান থেকে জিতে যাবে তখন স্বাধীনকে উদ্দেশ্য করে মোস্তাফিজুর বলে, তুমিও আসো আমার সঙ্গে। তখন স্বাধীন হাসে মাখা কণ্ঠে তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, আরে আমি কাবাবের মধ্যে হাড্ডি হতে চাই না। স্বাধীনের এমন কথা শুনে সবাই হা হা করে হাসতে লাগে। আরে ভাইয়ার সমস্যা নেই, তুমি আসতে পারো। তারপর অনেক জোরাজোরিতে সারাদিন সেইখান থেকে উঠে তাদের সঙ্গে ছাদে চলে যায়। তারপরে স্বাধীন তাদেরকে একপাশে রেখে অন্য পাশে গিয়ে স্বাধীন নিচের দিকে তাকাতেই অবাক হয়ে যায়, কারণ দেখা যায় সেই মেয়েটা সেইখানে থাকা বডি বিল্ডারদের সঙ্গে মারামারি করছে, কিন্তু মেয়েটার সঙ্গে কেউ পেরে উঠতে পারছে না। হঠাৎ করে মেয়েটির ছাদের দিকে তাকাতে স্বাধীনের সঙ্গে মেয়েটির চোখে হয়। তারপর স্বাধীনকে উদ্দেশ্য করে মেয়েটি হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করলে স্বাধীন ওই দিক থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মোস্তাফিজুর আর শারমিন একে অন্যের সঙ্গে কথা বলছে। শারমিনের এমন কথা শুনে মোস্তাফিজের স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে, আমাকে কি ক্ষমা করে দিয়ে দ্বিতীয়বার আমার হাতটা ধরা যায় না? শারমিনের কথা শুনে মোস্তাফিজুর কি করবে তা বুঝতে না পেরে হাতটি ধরে বলতে লাগে, প্লিজ তুমি আমাকে দ্বিতীয়বারের মতো সুযোগ দাও। আমি অন্য একটা মেয়ের জন্য তোমাকে ভুল ভেবেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঘটক যখন তোমার ছবি দেখাইছিল তখন আমি অবাক হয়ে যাই। তারপর দুজনে আরো অনেক কথা বলতে লাগে। হঠাৎ করে কেউ ছাদে প্রবেশ করে। কি রে, আবার তুই আমার দিকে অমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি কেন? হ্যাঁ, অন্যদিকে মোস্তাফিজুর আর শারমিন নিজে কথা বলছে। হঠাৎ করে ছাদে একজনের যে প্রবেশ হয়েছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ স্বাধীন পেছনের দিকে তাকিয়ে দেখে সেই মেয়েটি। তারপর স্বাধীন মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আমি আপনার দিকে তাকিয়ে মারামারি দেখছিলাম। ও এই ব্যাপার। তা তুই আমাদের বাড়িতে কেন? এর আগে তো কখনো তোকে দেখিনি, আর তুই তো আমাদের আত্মীয় কেউ না। তারপর স্বাধীন আমতা আমতা করে বলতে লাগে, আপনাকে ঠিক চিনলাম না। আপনি এই বাড়ির কে হন? পরিচয় দিলে তাহলে আমার পরিচয় দিতে ভালো হবে। স্বাধীনের এমন কথা শুনে পপি রেগে গিয়ে স্বাধীনের কাছে চলে গিয়ে কলার ধরে বলতে লাগে, আমার বাসায় এসে আর আমাকে বলছিস আমি কে? আমি এই বাসার দ্বিতীয় নাম্বার মেয়ে। তখন স্বাধীন আমতা আমতা করে পপিকে উদ্দেশ্য করে বলে, না মানে শারমিন কি আপনার ছোট বোন হয়? তারপর পপি মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। পুনরায় স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, ও, আর আমার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বোনের বিয়ে ঠিক হয়েছে। তখনই পপি হাসি মাখা কণ্ঠে স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় প্রশ্ন করে, তা বড় ভাইকে রেখে ছোট ভাই বিয়ে করেছেন, সমাজের সামনে মুখ দেখাতে পারবেন? সবাই তো আপনার পুরুষত্ব নিয়ে কথা বলবেন। স্বাধীন মাথা দিয়ে না বোঝায়। কথাটি বলে হা হা করে হাসতে লাগে পপি। স্বাধীন নিশ্চুপ দর্শকের মতো পপির হাসি মাখা মুখটা দেখছে। পুনরায় স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, তা বড় বোন থুয়ে ছোট বোনের বিয়ে হচ্ছে, সবাই তো আপনার দিকেও খারাপ আঙুল তুলে কথা বলবে। স্বাধীনের এমন কথা শুনে নিমিষেই পপির মুখ চুপসে যায়। পুনরায় পপি তার মুখে হাসি ফুটিয়ে বলতে লাগে, এর আগে অনেকবার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কাউকে আমার এমন একটা পছন্দ হয়নি। আবার আমাকে দেখেও কারো পছন্দ হয়নি, কারণ দেখছেন না আমার চলাফেরা পুরোটাই ছেলেদের মতো, তাই দেখে আমাকে আর কেউ পছন্দ করেনি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনাকে বিয়ে করে কোনো ছেলে তার নিজের ক্যারিয়ার নষ্ট করবে না। কিছু কি বললি? কথাগুলো ধীরে ধীরে বলছিল স্বাধীন।
বাট পপির কানে অল্প কিছু হলে পৌঁছাইছে। এর জন্যই স্বাধীনের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর পপি সেইখানে আর না দাঁড়িয়ে থেকে পুনরায় বাসা থেকে নিচে নেমে যায়। অন্যদিকে মোস্তাফিজুর আর শারমিন অনেকক্ষণ ধরে তারা দুজনে কথা বলতে লাগে। বুঝতে পেরেছে শারমিনকে বোঝানোর চেষ্টা করছে, বাট শারমিন নারাজ। মোস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, কথাটাই বলে শারমিন সোজা নিচে চলে যায়। অন্যদিকে মুস্তাফিজুর জোর করে এখানে দাঁড়িয়ে থেকে অঝরে কান্না করছে। মোস্তাফিজুর সেখানে দাঁড়িয়েছিল, হঠাৎ মোস্তাফিজুরকে এমনভাবে দাঁড়িয়ে থাকবে থেকে স্বাধীন পেছন থেকে ডাক দেয়, কিন্তু মুস্তাফিজের কোনো শব্দ শুনতে পায় না। তারপর মোস্তাফিজুরের কাছে গিয়ে স্বাধীন মুস্তাফিজুরকে ঘুরিয়ে দেখে তার চোখে পানি। স্বাধীন তার ভাইয়ের চোখে পানি দেখে থেকে অবাক হয়ে যায়। মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে প্রশ্ন করে স্বাধীন, কে ভাই, তোর কি হয়েছে, কান্না করছিস কেন? তারপর মুস্তাফিজুর স্বাধীনকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। তারপর স্বাধীন মুস্তাফিজুরকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে। একটু পর চোখ মুছে মুস্তাফিজুর আর স্বাধীন বাসার নিচে বসা রুমে গিয়ে বসে পড়ে। মুস্তাফিজুর আর স্বাধীন আসাতে মুস্তাফিজুরের বাবা মুস্তাফিজুরকে উদ্দেশ্য করে বলে, কিরে বাবা, দুজন তো অনেকক্ষণ ধরে কথা বললি, তোর কি মত? তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার বিয়েতে অমত নেই। মুস্তাফিজের কথা শুনে সবাই অনেক খুশি হয়। তারপর শারমিনের বাবা শারমিনকে উদ্দেশ্য করে বলে, কি মা, তোর বিয়েতে কি কোনো অমত আছে? সবাই শারমিনের এমন কথা শুনে অনেক খুশি হয়। মুস্তাফিজুর তো অবাক হয়ে শারমিনের দিকে তাকিয়ে আছে। মুস্তাফিজুরকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে শারমিন একটু মুচকি হাসি দেয়। মুস্তাফিজের অনেকটা খুশি হয়। তারপর বিয়ের ডেট ফাইনাল করে তারা। তারপরে আংটি বদল করে অনেকক্ষণ কথা বলে খাওয়া দাওয়া করতে লাগে। তখনই পপির বাবা সকলকে উদ্দেশ্য করে বলে, পপির এই খাবারগুলো কিন্তু আমার মেয়ে শারমিন রান্না করেছে, কে বলুন কেমন হয়েছে? তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, অনেক সুন্দর হয়েছে, বিয়ের পর এত সুন্দর সুন্দর রান্না খেতে পারবো। তারপর খাওয়া দাওয়া শেষ করে আরও কিছুক্ষণ কথা বলে। স্বাধীনরা সবাই বাসের উদ্দেশ্যে রওনা। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে সামিয়া স্বাধীন উদ্দেশ্য করে বলে, কি রে ভাই, তুই বিয়ে করবি না? ছোট ভাই বিয়ে করছে, বড় ভাই অবিবাহিত, ভাবতেও কেমন অবাক লাগে, তাই না? ছোট বোনের এমন কথা শুনে কি প্রশ্ন উত্তর দেবে কিছু বুঝে উঠতে পারছে না স্বাধীন। তখনই স্বাধীনের বাবা বলতে লাগে, ছোট ভাই আর বড় ভাই দুইজনকেই একসঙ্গে বিয়ে দেব। কথাটা শুনে সবাই হাসতে লাগে, কিন্তু স্বাধীনের আর মুস্তাফিজুর দুজনের অবাক হয়ে যায়। ওদেরকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে মুস্তাফিজুরের বাবা বলে, আরে এমনিতেই বললাম। এমন হাসি ঠাট্টা ফাজলামো করতে করতেই একটা পর্যায়ে তারা বাসায় চলে আসে। বাসায় আসতে আসতে অনেকটা রাত হয়ে যাওয়ায় যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে মুহূর্তের ভেতর চোখে কোনো ঘুম নেই। বারবার টেনশনের ছায়া যেন হঠাৎ করে আমাকে না বলে আবার পুনরায় হ্যাঁ বলল। তখনই মুস্তাফিজুরের ফোনে একটা রং নাম্বার থেকে কল আসে। মুস্তাফিজুর বারবার ফোনটা কেটে দেওয়ার পরেও মনে হয় আবার তার ফোনে ফোন আসছে। এবার ফোনটা রিসিভ করে সে বলতে লাগে, কে এত রাতে ফোন করছেন? ফোন কেটে দেওয়ার পরে বিরক্ত করছেন। হঠাৎ এমন নাম শুনতে পেয়ে মুস্তাফিজুর অনেকটা অবাক হয়ে যায়। অবাক হয়ে তুমি? তারপর দুজনে মিলে রাত ভোর কথা বলতে লাগে। কথা বলতে বলতে রাত পেরিয়ে যখন সকাল হয়ে যায় তখন দুইজনে 4-5টার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। তারপরে ফোন রেখে দুইজনে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীনের ঘুম ভাঙে সকালে তার ফোনের শব্দে। তারপর ফোনের দিকে তাকিয়ে দেখেন সৌরভের ফোন। ফোনটা রিসিভ করতে ওই পাশ থেকে সৌরভ বলতে লাগে, ভাই, ইমরান খানের খোঁজ খবর আর আমি কোনোভাবেই পাচ্ছি না, কারণ ওকে ফলো করা আমেরিকা যে আমার ছেলেপেলাগুলা ছিল ওদেরকে কারা যেন মেরে ফেলছে। আমার তো অনেক ভয় হচ্ছে, জানি ওরা আবার বাংলাদেশে খুঁজে পায় নাকি। তোদের ভয় করতে হবে না, আমি আছি। আর আমেরিকাতে আমার অনেক ছেলেপেলে আছে, আমরা খোঁজ নিচ্ছি। ইমরানকে ফলো করা সেই ছেলেটাকে কে মেরেছে সব খোঁজ খবর তুই পেয়ে যাবি। এখন তোর সেই ছেলের সম্পর্কে কিছু ডিটেলস আমাকে মেইলে পাঠিয়ে দে। তারপর সৌরভ যে ছেলেকে মেরে ফেলেছে সেই ছেলের কিছু ডিটেলস স্বাধীনকে ট্রান্সফার করে তারপর স্বাধীন আমেরিকাতে থাকা স্বাধীনের ছেলেপেলের কাছে ট্রান্সফার করতে। তারা তা নিয়ে অনেক খোঁজখবর করতে লাগে। তা একটু পর তারা জানতে পারে ওই ছেলেটা আমেরিকার একজনের কাছ থেকে কিছু টাকা লোন নিয়েছিল।
পরিশোধ করতে না পেরে তাকে মেরে ফেলেছে আমেরিকান ডন। স্বাধীনকে ফোন করে ওই পার থেকে ছেলেটি বলতে লাগে, ভাই, আপনারা যা সন্দেহ করেছেন তার কিছুই হয়নি। যে ছেলেটি মারা গেছে ওই ছেলেটির কাছ থেকে আমেরিকান ডন অনেক টাকা পেত, আর ওই ছেলেটা নির্দিষ্ট দিনের মধ্যে পরিশোধ করতে পারেনি, তার কারণে ওকে মেরে ফেলেছে। স্বাধীন কথাটা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে, কারণ তাদের প্ল্যান যদি কোনোভাবে জেনে যেত ইমরান খান, তাহলে তাদের সবাইকে মেরে ফেলতে পারত ইমরান খান। তারপর পুনরায় সৌরভকে ফোন করে স্বাধীন সব কথা খুলে বলে। অন্যদিকে সৌরভ কথাগুলো শুনে স্বস্তি নিঃশ্বাস ফেলে। তারপর স্বাধীন ফোনটা সাইডে রেখে সোজা ওপাশ থেকে রুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে নিজেকে একটু পরিপাটি করে স্বাধীনও রুমে বসে থেকে পড়ছিল। তখন স্বাধীনের মা এসে স্বাধীনের দরজায় কড়া নাড়তে লাগে। তারপর স্বাধীন বসা থেকে উঠে দরজার সামনে গিয়ে দরজা খুলে দেয়। স্বাধীনকে উদ্দেশ্য করে স্বাধীনের সৎমা বলতে লাগে, কি করছিস বাবা? নিচে আয়, খাবার টেবিলে তোর জন্য সবাই অপেক্ষা করছে। তারপর স্বাধীন তার মায়ের কথা অনুযায়ী খাবার টেবিলের সামনে গিয়ে দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে। তারপর স্বাধীন তার চেয়ারটা টেনে বসে খাবার খেতে লাগে। খাবার খাওয়া শেষ করে স্বাধীন তার বাবা মা ছোট ভাই বোনদের সঙ্গে আরও কিছু কথা বলে স্বাধীন তার রুমে চলে যায়। তারপর পুনরায় বইটা বের করে পড়তে লাগে সে। এইভাবেই কেটে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে বিয়ের দিনও ঘনিয়ে আসছে। হঠাৎ স্বাধীনের একটা ফোন আসতে সেদিন ফোনটা রিসিভ করে। ফোনের ওই পাশে থাকা লোকটি বলতে লাগে, ওদেরকে বল ওরা কার কথায় আমার অফিসে আসে ভাঙচুর করছে। আচ্ছা, তাও তুই ওদেরকে আটকানোর চেষ্টা কর, আমি আসছি। কথাটি বলে স্বাধীন বাসার বাহিরে এসে তাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তার অফিসের উদ্দেশ্যে। আপনাদেরকে একটা কথা বলি, স্বাধীন যে নিজস্ব একটা কোম্পানি আছে এই কথাটা কিন্তু কেউ জানে না। কিভাবে স্বাধীন এত বড় একটা কোম্পানির মালিক হয়ে উঠল জানতে চান? গল্পের সাথেই থাকুন। একটু পরে স্বাধীনের কোম্পানির সামনে তার স্বাধীন বাড়ি থেকে বেরিয়ে সোজা কোম্পানির ভেতরে ঢুকে পড়ে। কোম্পানি ভেতরে ঢুকতে স্বাধীনের মাথায় রক্ত উঠে যায়। টেবিলগুলো ছিটানো, এদিকে ওদিকে ছুঁড়ে ফলানো। তারপর স্বাধীন সোজা তার কেবিনে চলে যায়। দেখতে পায় একটা ছেলে তার ডেস্কের উপরে পাও দিয়ে চেয়ারের উপর বসে সিগারেট খাচ্ছে। এমন দৃশ্য দেখে তো স্বাধীনের মাথায় আগুন উঠে পড়ে। তখনই স্বাধীন দৌড়ে গিয়ে চেয়ারে আঘাত করতে ছেলেটি চেয়ার থেকে পড়ে যায়। তারপর স্বাধীনের দিকে তাকিয়ে বলতে লাগে, তুই আমাকে চিনিস না, তুই কার গায়ে হাত দিয়েছিস? আমার গায়ে হাত দিয়ে তুই বড় ভুল করেছিস। ছেলেটির এমন কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীনের এমন হাসি দেখে সেই ছেলের কাছাকাছি প্রত্যেকটা ছেলে হালকা ভীত হয়ে যায়। তখন সকলকে উদ্দেশ্য করে স্বাধীন করতে লাগে, তোরা হয়তো বা আমাকেও চিনিস না, আমি কে? তোদের মতো হাজারটাকে মেরেই আমি এইখানে এসেছি। তুই কে? তুই আমাকে চিনিস? আমি শাহাদাত খানের ছোট ভাই। ভাই যদি একবার জানতে পারে তুই আমার গায়ে হাত দিয়েছিস তাহলে তো তোকে শেষ করেই ফেলবে, তার সাথে সাথে তোর পুরো কোম্পানিটাও শেষ করে ফেলবে। তারপর স্বাধীন দৌড়ে গিয়ে ছেলেটির পা মোচড়ে ভেঙে ফেলে আর ছেলেটিকে উদ্দেশ্য করে বলে, তুই এখন ফোন দিবি তোর বাপকে আর বলবি স্বাধীন ভাই আমাদেরকে ধরেছে, আমাকে বাঁচান, তখন দেখবি তোর ভাইয়ের গলায় কেমন সুর। স্বাধীনের বলা কথা অনুযায়ী ছেলেটি পকেট থেকে ফোন বের করে তার ভাইকে ফোন করে। ভাই, স্বাধীন নামের এক কুত্তার বাচ্চা আমাকে মেরেছে আর বলেছে যে তোমাকে ফোন করতে। কি তুই স্বাধীনের সঙ্গে লাগতে গেলি কেন? তুই কি ওকে চিনিস? শেখ ইন্ডাস্ট্রির মালিক ওই স্বাধীন। শেখ ইন্ডাস্ট্রির মালিক স্বাধীন? বাট তুমি এত ভয় পাচ্ছ কেন ওর নাম শুনে? কি করলি তুই? তুই তো আর বেঁচে ফিরতে পারবি না। দে ওর কাছে ফোনটা দে। শাহাদাত খানের কথা অনুযায়ী শাহাদাত খানের ছোট ভাই স্বাধীনকে ফোন দেয়। স্বাধীন ফোনটা ধরতেই ওই পাশ থেকে শাহাদাত খান বলতে লাগে, ভাই ও ছোট মানুষ, কিছু বোঝে না, অল্প কিছুদিন হয়েছে এই লাইনে এসেছে, প্লিজ ওকে কিছু করবেন না। এমন আর্তনাদ শুনে স্বাধীন হাসতে লাগে। তখন শাহাদাত খানের ছোট ভাইকে উদ্দেশ্য করে বলে, দেখ, তোর বড় ভাই হয়ে তোকে বাঁচানোর জন্য আমার কাছে আকুতি মিনতি করছে, আর সেইখানে কি না তুই আমাকে গালি দিয়েছিস। তোকে এখন কি করব বলতো? না, তোকে কিছুই করব না। শাহাদাত খান আমার অনেক হেল্প করেছে এর আগে,
এর জন্য তুই বেঁচে গেলি, না হলে তোকে আজকে কিছু করতাম। কথাটি বলে স্বাধীন শাহাদাত খানের ছোট ভাইকে ছেড়ে দেয়। স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে শাহাদাত খান ছোট ভাই স্বাধীনের কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে তার ছেলে পেলে নিয়ে বেরিয়ে যায়। তখন স্বাধীনের কাছে ম্যানেজার চলে আসে। তারপর ম্যানেজারকে দেখে স্বাধীন বলতে লাগে, লোকজন ডেকে নিয়ে এসে অফিসটা নতুন করে সাজান, আর এমন ছোটোখাটো বিষয় নিয়ে আমাকে আর ডাকবেন না। আমি চাই না আমাকে সব মানুষ চিনুক। এই কোম্পানির মালিক স্বাধীন, বাট আমাকে কেউ আর দেখবে না। এরপর থেকে গ্যাংস্টার কিংবা যে কোনো সমস্যা হলে মুরগি সালামদের বলবেন। আর হ্যাঁ, আগামীকাল নতুন একটা কোম্পানি আসবে আমাদের কাছে ওদের ডিল নেওয়ার জন্য। কোনো কিছু না দেখে ডিলটা কনফার্ম করে দিবেন। তারপর স্বাধীন কোম্পানি থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে পুনরায় পাশের উদ্দেশ্যে রওনা হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। স্বাধীন বাইরের দিকে তাকিয়ে খোলা হয় যুক্ত ব্যস্ত শহরটা দেখছে আর ভাবছে কিভাবে সে এত দূরে আসলো। আপনারা তো জানতে চান কিভাবে এত দূরে আসলো? আপনাদেরকে জানানো যাক, স্বাধীনের মা স্বাধীনের জন্য অনেক আগে থেকে ব্যাংকে টাকা জমাতো। পর্যায়ে টাকা জমাতে জমাতে ব্যাংকে প্রায় 50 কোটি টাকার মতো হয়ে যায়। মা যখন মারা যায় তখন স্বাধীনের বয়স ছিল মাত্র তখন 5 বছর। কিন্তু ব্যাংকের নিয়ম অনুযায়ী স্বাধীনের বয়স যখন 18 হবে তখন এই টাকার মালিক হবে। এতদিন এই টাকাগুলো ব্যাংকে থাকবে। বছর শেষে এই টাকাগুলো থেকে যা ইন্টারেস্ট হয় তা ওই টাকার সঙ্গে যোগ হবে। এভাবে লাগে টাকার পরিমাণ অনেক বেশি হতে লাগে। স্বাধীনের বয়স যখন 18 বছর হয় তখন ব্যাংকে এসে স্বাধীনকে সব কথা বলে। তখন ব্যাংকের প্রায় 100 কোটি টাকার উপরে জমা হয়। স্বাধীন এতগুলো টাকা কি করবে বুঝতে ব্যাংকে রেখে দেয়। হঠাৎ একদিন বাজার করে বাসায় ফেরার সময় রাস্তা দিয়ে হেঁটে আসছিল। তখন পাশে একটা বড় কোম্পানির বিক্রয়ের বিজ্ঞপ্তি দেখতে পায়। তখন স্বাধীন তা নিয়ে একটু ঘাটাঘাটি করার পর দেখতে পায় কোম্পানি 100 কোটি টাকায় বিক্রি করবে। তার স্বাধীন তখন সেই কোম্পানিটা 100 কোটি টাকা কিনে নিয়ে ধীরে ধীরে সে কোম্পানি থেকে এত বড় কোম্পানি করে তোলে। কিন্তু কেউ জানে না যে এত বড় কোম্পানির মালিকটা আসলে কে। স্বাধীনের সব কাজ শুধু তার ম্যানেজারই করে। শুধু সারাদিন মাঝে মাঝে এসে কোম্পানি থেকে সব হিসাব কানুন দেখে। আপনাদেরকে নায়কের সফলতার কাহিনী বলতে বলতে নায়কের বাসায় এসে গাড়ি ব্রেক করে। তারপর স্বাধীন গাড়ি থেকে বের হয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসার রুমে এসে স্বাধীন এসে টিভি দেখছিল। তখনই পেছন থেকে তার বোন এসে বলতে লাগে, চলো ভাইয়া, মার্কেটে যাব। ভাবি আর তার ফ্যামিলি আসবে, আমরা 2 ফ্যামিলি মিলে একসঙ্গে মার্কেট করব। বিয়ের তো আর অল্প কিছুদিন বাকি রয়েছে। তারপর স্বাধীন যেতে চায় না, কিন্তু সবার জোরাজোরিতে স্বাধীন রাজি হয়। তারপর গাড়ি নিয়ে তারা বের হয় মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটিং দেখতে পায় সেখানে আগে থেকেই শারমিন, পপি আর ওদের পরিবার দাঁড়িয়ে আছে। তারপর সবাই একত্রে মার্কেটের ভেতরে ঢুকে মার্কেট করতে লাগে। জেলার মতো মার্কেট করছে। তখন পপি একটা লাল রঙের লেহেঙ্গা স্বাধীনের কাছে এনে বলতে লাগে, দেখেন তো আমাকে ভালো মানাবে না এটাতে। স্বাধীন ফোন চাপছিল। হঠাৎ পপির এমন কথা শুনে তার ঘোর ভাঙে। পিছনের দিকে তাকিয়ে পপির হাতে থাকা লেহেঙ্গাতে দেখে স্বাধীন বলে, অনেক সুন্দর, আপনার সঙ্গে অনেক ভালো মানাবে। সত্যি তো নাকি মন রক্ষার জন্য বলছেন? না, আসলে আপনাকে এই পোশাকে অনেক ভালো লাগবে। পপি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এক এক করে সবাই যে যার মনের মতো করে শপিং করছে। অন্যদিকে স্বাধীন একটা চেয়ারে বসে চুপচাপ মোবাইল চাপছে। স্বাধীনের বাবা তার কাছে এসে বলতে লাগে, কি রে বাবা, তুই কিছু কিনবি না? স্বাধীন মোবাইলের দিক থেকে চোখ সরিয়ে তার বাবার দিকে তাকিয়ে বলতে লাগে, না বাবা, আমার তেমন পছন্দ নেই। তোমরা কেন যাওয়ার সময় আমি কিছু একটা কিনে নিব? আমি পছন্দ করে দিই। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। তারপর স্বাধীনের বাবা এক এক করে স্বাধীনের জন্য অনেকগুলো পাঞ্জাবি পায়জামা দেখতে লাগে। হঠাৎ একটা পাঞ্জাবি পায়জামা দেখে অনেক ভালো লাগে স্বাধীনের কাছে নিয়ে এসে বলতে লাগে, দেখ তো বাবা, এই পাঞ্জাবি পায়জামা কেমন? স্বাধীন পাঞ্জাবি আর পায়জামার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ এটা বিয়ের পাঞ্জাবি পায়জামা। কিন্তু স্বাধীনকে এমন পাতলা পায়জামা পছন্দ করতে বলেছে কেন? অর্ধেক ভরা কণ্ঠ নিয়ে স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, এগুলো তো যারা বিয়ে করতে যায় অর্থাৎ বর, তারা পরবে। আমি তো বরের ভাই, আমার এমন পাঞ্জাবি পায়জামা না পরলেও চলবে। আমার অনেক ভালো লেগেছে, তোর জন্য এই 2টা নিয়ে নিলাম।
স্বাধীনকে আর কোনো কথা বলতে না দিয়ে দোকানদারকে 2টা পাঞ্জাবি পায়জামা প্যাকেট করতে বলে। তারপর স্বাধীনের বাবা স্বাধীনের জন্য শেরওয়ানি অনেক পছন্দ করে দেয়। এক এক করে স্বাধীনের বাবা স্বাধীনের জন্য অনেক কিছু কেনাকাটা করে, বাট স্বাধীন সেদিকে কোনো ভ্রুক্ষেপ জানায় না। সকলে কেনাকাটা করতে করতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে যায়। স্বাধীন এক জায়গায় বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায়। দোকানের বাইরে হওয়াটা ঘুরে দেখতে লাগে স্বাধীন। হঠাৎ নজর যায় পাশের দোকানের দিকে। দেখে পপি একটা লেহেঙ্গা পরে দেখছে। স্বাধীন তো অপলক দৃষ্টিতে পপের দিকে তাকিয়ে আছে। হঠাৎ একটা বাচ্চা ডাকে স্বাধীনের ঘোর ভেঙে যায়। তারপর সেখানেও না থেকে পুনরায় সেই চেয়ারে গিয়ে বসে তাদের কেনাকাটা দেখতে লাগে। সবার কেনাকাটা শেষ হলে রেস্টুরেন্টে যায় খাওয়ার জন্য। তারপর সবাই একত্রে খাওয়া দাওয়া শেষ করে যে যার বাসায় চলে যায়। এইভাবে দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। বিয়ের দিন পুরো বাড়িটা জাঁকজমকমূলকভাবে সাজানো হয়। এদিকে অনেক আত্মীয় স্বজনদের বিয়েতে ইনভাইট করা হয়। এক এক করে সবাই আসতে লাগে। তারপর সবাই খোঁজ হতে লাগে বিয়েতে যাওয়ার জন্য। স্বাধীন সফলতার রুমে বসেছিল। একটু পর তার বাবা স্বাধীনের জন্য কিনে রাখা শেরওয়ানি নিয়ে এসে স্বাধীনকে পরতে বলে। তখন স্বাধীন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, এটা তো বিয়ের শেরওয়ানি, আমি পরবো কেন? তোদের 2 ভাইকে একসঙ্গে বিয়ে দেব এটা বলেছিলাম না? হ্যাঁ বলেছিল, বাট কিভাবে সম্ভব? বিয়ে দিতে না পারি, বাট 2 ভাইকে একত্রে বর সাজা দেখতে অনেক ভালোই লাগবে। এর জন্য তোকে আগে বলেছিলাম শ্যানেলটা পড়তে। স্বাধীন তার বাবার কথায় খেলাপি না করে পড়ে নেয়। তারপর একটা গাড়িতে সামিয়া, স্বাধীন, মুস্তাফিজুর আর তাদের মা বাবা, আর অন্য গাড়িগুলোতে তাদের আত্মীয় স্বজনরা। গাড়ি চলছে তার আপন গতিতে। একটু পর এসে বিয়ে বাড়িতে গাড়িটা ব্রেক করেন। তারপর সবাই আসে বরকে দেখার জন্য। সেখানকার কিছু রিচুয়াল মেনটেন করে। জামাই যেখানে বসবে সেখানে এসে তারা 2 ভাই বসে পড়ে। স্বাধীন অনেকের মুখ থেকে শুনতে পারছে যে 2 বোনকে 2 ভাইয়ের সঙ্গে অনেক ভালো মানাবে। এমন কথা স্বাধীন আগা মাথা কিছুই খুঁজে পায় না। দেখতে দেখতে বিয়ের লগ্ন ঘনিয়ে আসছে। তারপর কাজী সাহেব এসে এক এক করে বিয়ে পড়াতে লাগে। মুস্তাফিজুর আর শারমিনের বিয়ে পড়ানোর পর যখন স্বাধীনকে কবুল বলতে, তখন স্বাধীন কাজীকে উদ্দেশ্য করে বলে, বিয়ে তো হয়ে গেল, আবার আমি কবুল বলতে যাব কেন? তখনই দৌড়ে স্বাধীনের বাবা স্বাধীনের কাছে এসে কানে কানে বলতে লাগে, দেখ বাবা, তুই সব বুঝিস, এখানে কোনো সিনক্রেট না করে কবুল বলে দে, তোকে পরে সব বুঝিয়ে বলবো। স্বাধীন তার বাবার বলা কথার কখনো খিলাফ যায়। স্বাধীন কাজী সাহেবকে কবুল বলে দেয়। বিয়ে হয়ে যায়। সবাই আনন্দ ফুর্তি করতে লাগে। স্বাধীন এদিকে তার বাবার অপেক্ষায় আছে। কেন হঠাৎ করে এমন কথা বলতে হলো সেটাই হচ্ছে স্বাধীনকে। নাকি বুদ্ধি করে আমার কেউ বিয়ে করে দিল? বারবার এইসব কথাই ভাবছে স্বাধীন। হঠাৎ স্বাধীন তার বাবাকে দেখতে লাগে। তারপর স্বাধীনের বাবা স্বাধীনের কাছে এসে বলতে লাগে, কিরে বাবা, ডাকতেছিস কেন? তুমি যে বললে সবকিছু বুঝিয়ে বলবে, এখন বলো। তারপর স্বাধীনের বাবা স্বাধীনকে উদ্দেশ্য করে বলতে লাগে, শোন বাবা, তোর বিয়ে হয়ে গেল কবির সঙ্গে। কবিকে তুই চিনিস, শারমিনের বড় বোন। তুই, মুস্তাফি, শারমিন 3 জনে যখন ছাদে যাস কথা বলার জন্য, হঠাৎ মেয়ে রুমে প্রবেশ করে কোথায় যেন যায়। একটু পরে আমাদের সামনে এসে বলতে লাগে সে তোকে নাকি বিয়ে করবে, তোকে তার অনেক পছন্দ, তোকে না পেলে নাকি মারা যাবে, তার জন্য জোর করে তোর সঙ্গে ওকে বিয়ে দিলাম। বাবারে, তুই কিছু মনে করিস না, মেয়েটি অনেক ভালো, ওর বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি, শুধু একটু ছেলেদের টাইপের মারামারি, বাট মেয়েটির মন অনেক সাদাসিধা। কি বাঘের মুখে ফেলে দিয়ে বলছো সে এখন শিয়াল? কিছু বলবি তুই? না বাবা, যা করেছো ভালোই করেছো। আমাকে বললে আমি অমত করতাম না তোমার কথার উপরে। আমি জানতাম তুই অমত করবি না, তারপরেও তোকে বলিনি সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ বাবা, অনেক ভালো সারপ্রাইজ পেয়েছি, আমার জীবনের সব থেকে বড়। কথাটি বলেই পপিকে 14 গোষ্ঠী উদ্ধার করছে স্বাধীন। এমন মজু মাস্তি করতে করতে রাত্রি যখন অনেকটা হয়, তখন সবার রওনা হয় স্বাধীনদের বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। স্বাধীনের পাশে বসে পপি আর মোস্তাফিজুরের পাশে বসে আছে শারমিন। পপি স্বাধীনের পায়ে চিমটি কাটছে। স্বাধীন মুখ বুজে সবগুলো সহ্য করছে। গাড়িতে মা বাবা থাকার কারণে যদি উঠলে তারা হয়তো অন্য কিছু ভেবে নিবে, তার জন্য কিছু বলছে না পপি। এভাবে অনেকক্ষণ পর গাড়ি এসে ব্রেক করে তাদের বাসার সামনে।
তারপর এক এক করে গাড়ি থেকে নেমে আনন্দ করতে লাগে। অন্যদিকে শারমিন আর পপি কি তাদের বাসর ঘরে রেখে আসা হয়। স্বাধীন সেইখানে আর না দাঁড়িয়ে থেকে সোজা ছাদে গিয়ে তাদের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে লাগে। তখনই হঠাৎ করে তার ফোনে একটা ফোন আসে। ফোনটা বের করে দেখে সৌরভ ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই পাশ থেকে সৌরভ বলতে লাগে, ভাই, আজকে ইমরান খানকে চট্টগ্রাম বন্দরে দেখেছে আমার ছেলেপেলে। ও এখনো চট্টগ্রাম বন্দরে আছে। আমার ছেলেপেলে ওদেরকে কড়া নজর রেখেছে। শুধু আপনি আসবেন, তারপর আমরা ওদেরকে শেষ করে ফেলবো। কথাটা শুনে স্বাধীন সেইখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সে অবস্থাতে গাড়িতে উঠে ড্রাইভারকে বলে এয়ারপোর্টে যাওয়ার জন্য। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলে, আঙ্কেল আপনি যেন কাউকে বলেন না যে আমি এয়ারপোর্টে এসেছি, বলবেন যে কই আছে জানি না। ড্রাইভারকে কথাটা বলে দৌড়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে স্বাধীন। তারপর হেলিকপ্টারে করে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 3 ঘন্টা পরে এসে পৌঁছায় চট্টগ্রামে। হেলিকপ্টার ল্যান্ড করে সোজা তার গোডাউনের সামনে। তারপর হেলিকপ্টার থেকে নেমে গোডাউনের ঘরে ঢুকে দাঁড়িয়ে সোডা বার তার ছেলে পেলে বসে আছে। তারপর সৌরভ আর তাদের ছেলে পেলেদেরকে নিয়ে বন্দরের উদ্দেশ্যে রওনা হয় তারা। গন্তরে গিয়ে সৌরভ তার ছেলে পেলেদেরকে অনেকভাবে খোঁজ লাগানোর চেষ্টা করে, বাট কারোর ফোনে ঢোকে না। হঠাৎ পেছন থেকে অনেকগুলো লাইট জ্বলে ওঠে। চারদিক থেকে স্বাধীন আর সৌরভের ছেলেদের দিকে গুলি তাক করে থাকে। হঠাৎ এমন হওয়াতে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখনই ইমরান খান সবাইকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে বস কে? তখনই স্বাধীন হাত উঁচু করে বলে, আমি এদের বস, কি বলবে আমাকে বলো, এদেরকে যেতে দাও। ও, তাহলে তুই সেই যে কিনা আমাকে পথে বসিয়ে ফেলেছিস। ইমরান খান এমন কথা শুনে স্বাধীন হা করে হাসতে লাগে। সামান্য একটা ছেলের গতিতে তোর সম্পদ সব নিমিষেই শেষ। হ্যাঁ, তোর বুদ্ধি আছে অনেক, বলতেই হবে। কিন্তু সে বুদ্ধি আর তুই কাজে লাগাতে পারবি না, কারণ আজকে তোর শেষ রাত। শেরওয়ানি পরা, তুই কি বিয়ে করেছিস নাকি আজকে? কথাটি বলে স্বাধীনের দিকে এগিয়ে গিয়ে শেরওয়ানির পাকড়িটা মাথা থেকে তুলতে সবাই অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে আছে। নিমিষেই সবার বন্দুক হাত থেকে পড়ে যায়। অন্যদিকে ইমরান খান পেছন ফিরে এমন দৃশ্য দেখতেই অবাক হয়ে যায়। তার ছেলে পেলেদের উদ্দেশ্যে করে বলে, কিরে, তোরা এমন করছিস কেন? তোদের ভয় নাই? আমি আছি। তখনই ইমরান খানের সঙ্গে আসা একটা ছেলে বলতে লাগে। ছেলেটার কথা শুনে ইমরান খান স্বাধীনের দিকে ফিরতে স্বাধীনের পকেট থেকে একটা ছুরি বের করে, সোজা ইমরান খানের পেটে ঢুকিয়ে দেয়। ইমরান খান এখন মরতে ব্যস্ত। তখন স্বাধীন বলতে লাগে ইমরান খানকে উদ্দেশ্য করে, তোকে মারতাম অনেক যন্ত্রণা দিয়ে মারতাম, কিন্তু মারলাম না কেন জানিস? আমাকে আবার বাসায় ফিরতে হবে। নতুন বউ বাসর ঘরে রেখে এসেছি, বুঝতেই তো পারছিস। আর আমি ভালো করে জানি তুই আমার বাবার কোম্পানির ধ্বংস করার জন্য কতই না চেষ্টা করেছিস, বাট পারিসনি আমার জন্য। ইভেন তুই আমার বাবাকেও মারার চেষ্টা করেছিলি, কিন্তু আল্লাহর অশেষ নিয়ামতে আমার বাবা বেঁচে যায়। শুধু প্যারালাইজড ঘরে পড়েছিল, বাট এখন সে হাঁটাচলা করতে পারে। মরে যাওয়ার সময় এই সুখবরটাও জেনে যা। কথাটা শেষ হতে ইমরান খানের নিথর দেহ মাটিতে পড়ে যায়। তারপর স্বাধীন তার সঙ্গে আনা টাকার ব্যাগটা সৌরভ আর ছেলে পেলেদেরকে উদ্দেশ্য দিয়ে বলতে লাগে, এই নি টাকা, আর মেজো আর মজ মাস্তি কর গিয়ে। আবার যখন তোদের দরকার পড়বে তখন আবার তোদেরকে ডাকবো। কথাটা বলে স্বাধীন সেইখানে আর 1 মিনিট না দাঁড়িয়ে সোজা গোডাউন ঘরে গিয়ে হেলিকপ্টারে উঠে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় আসতে আসতে স্বাধীনের ভোর 3টা বেজে যায়। তারপর হেলিকপ্টার থেকে নেমে একটা ট্যাক্সি নিয়ে সোজা বাসায় চলে আসে। বাসায় আসতে আসতেই সকাল 8টা বেজে যায়। বাসার ভেতরে ঢুকে দেখে সবাই ঘুমাচ্ছে। পুরো বাসা ফাঁকা, শুধু একটা কাজের মেয়ে ঘুম থেকে উঠেছে এইমাত্র। তখন স্বাধীনকে দেখে কে উদ্দেশ্য করে বলে, স্যার এত সকাল সকাল রুম থেকে বের হয়েছেন কেন? না মানে গিয়ে এমনিতে বের হয়েছিলাম, যাচ্ছি, আবার রুমে যাচ্ছি। তারপর স্বাধীন পুনরায় তার রুমের দিকে অগ্রসর হয়। দরজার কাছে গিয়ে তোর জন্য দিবে, তখন দেখতে পায় দরজা খোলা। তারপর ঘরের ভিতর ঢুকে দরজা আটকে দিয়ে পিছন করতে যাবে, অমনি হাতে একটা লাঠি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে পপি। স্বাধীন ভয়ে পপির দিকে তাকিয়ে বলতে লাগে, আরে
তোমার হাতে লাঠি কেন? কি হয়েছে? আমার তো একই প্রশ্ন, সারা রাত কোথায় ছিলি তুই? বন্ধুদের সঙ্গে ছাদেই ছিলাম। এখন রুমে আসতে গেলি কেন? বন্ধুদের সঙ্গে বাসর করতে? না মানে সরি, আমার ভুল হয়েছে। কোনো ভুল না, কান ধরে দাঁড়িয়ে থাক। তারপর স্বাধীন কান ধরে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। স্বাধীন কান ধরে দাঁড়িয়েছিল, হঠাৎ পপি পেছন থেকে স্বাধীনকে জড়িয়ে ধরে আর বলতে লাগে, জানিস তোর জন্য অনেক চিন্তা হচ্ছিল আমার, আমাদের বিয়ে করে তোকে বুঝিয়ে হারিয়ে ফেললাম। আমি ভেবেছি তোর এই বিয়েতে অমত থাকায় তুই অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিস। পুরো রাত এই চিন্তায় ঘুমোতে পারিনি আমি। হঠাৎ দরজা খোলাতে পেছনের দিকে তাকিয়ে দেখি তুই। স্বাধীন বলতে লাগে। আচ্ছা ওয়েট। তারপর স্বাধীন ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে স্বাধীন গোসল করে নেয়, কারণ অপবিত্র লোককে মেরে তার গায়ের গন্ধ তার শরীরে। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে দেখে পপির গায়ে থাকা ভারী গহনা আর সেও অনেক হলো। লাল একটা শাড়ি পরে আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করছে। তখন স্বাধীন পপিকে পেছন দিক থেকে জড়িয়ে ধরে, তারপর করে তুলে নিয়ে সোজা ঘাটে চলে যায়। তারপরে আর কি জানতে চান? তাহলে বিয়ে করেন।